সুরভি, তুমি কি বলছো? আজ 2 বছর আমরা রিলেশনে আছি, আজ তুমি এই কথা বলছো যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? তোমার কি মনে হয় এইসব ঘটনার পর তোমার সাথে আমার সম্পর্ক রাখা উচিত? আমার আব্বু আম্মু কি বললো সেটা তুমি দেখলে, আর আমি কি চাই তার দাম নেই তোমার কাছে? না নেই। যে এখনো পর্যন্ত আব্বুর হোটেলে বসে খায় তার কী দাম আছে? যদি প্রকৃত পুরুষ হও তাহলে নিজে কিছু করে দেখাও। আব্বুর পয়সা নিয়ে বড়লোকি চাল দেখানো বন্ধ করো। চেষ্টা তো করেছি, কি করব বলো? এই সবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমাকে আরেকটু সময় দাও। শুধু তুমি আমার পাশে থাকো, আমি সব কিছু করতে পারবো। বর্তমানে চাকরির বাজার তো দেখছো, কত বেকার ছেলে বসে আছে। আমিও তাদের মতোই লাইনে আছি। আমারও আব্বু ঘুষ দিয়ে চাকরি করার বিরুদ্ধে। হাসালে, তোমার আব্বু তো নিজেই ঘুষ নেয়, ও আবার ঘুষের বিরুদ্ধে যাবে কেন? কী সব উল্টোপাল্টা কথা বলছো? যা বলছি সত্যি বলছি। শুধু চাকরি কেন, আরও তো অনেক কাজ আছে, সেগুলো তো করতে পারো। তা নয় পরিশ্রম করব না, মাসে মাসে মোটা অঙ্কের বেতন পাবো, সেসব চাকরি তো তুমি চাইছো। তুমি জানো মানুষ কত পরিশ্রম করে কষ্ট করে ইনকাম করে? তুমি তো বিলাসিতায় বড় হয়েছো, কি করে বুঝবে মানুষের জীবনে কত কষ্ট? সে যাই হোক, এখন আমি আসছি। আর আমার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবে না। তোমার আব্বুর অপমানগুলো আমার অন্তরে গেঁথে আছে, যা আমি ভুলতে পারছি না। সুরভি চলে যায়। নির্মল ফ্যালফ্যাল করে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নির্মল সাঈদ চৌধুরী এই গল্পের নায়ক। তার বয়স সবে মাত্র 22 বছর। তারা এক ভাই এক বোন। তার আম্মু জায়ান চৌধুরী পেশায় একজন উকিল। নির্মল বড়লোক বাপের একমাত্র ছেলে। ছোট থেকে সে খুব আদরে, কিন্তু তার আম্মু চেয়েছিল নির্মল তার পেশাতেই আসুক, কিন্তু নির্মলের পছন্দ নয়। নির্মল ইংলিশ অনার্স কমপ্লিট করেছে, সে আপাতত বেকার। নির্মল সুরভিকে ভালোবাসে। নির্মলদের বাসা থেকে কিছুটা দূরে সুরভিদের বাসা। সুরভিরা ভাড়া বাসায় থাকেন। বাবু, এটা ঠিক কাজ করছিস না। এভাবে তুই বাসা ছেড়ে চলে যেতে পারিস না। ওই মেয়েটা তোর সব কিছু, আব্বু আম্মুর কোনো দাম নেই তোর জীবনে। তোর একটা ছোট আদরের বোন আছে, তার কথা চিন্তা কর। আম্মুর কথা শুনে নির্মল কিছুটা আম্মুর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আম্মুকে জড়িয়ে ধরে বললাম, তুমি বুঝো না কেন? আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব, কিন্তু আমাকে জীবনে কিছু করতে হবে। তাই কিছুদিন তোমাদের থেকে আমি দূরেই থাকব। ছেলের কথা শুনে আমিনা বেগম রেগে গেল। ছেলেকে সরিয়ে দিয়ে বললাম, সত্যি কোথাও যাবি না? যা করবি এখান থেকে করবি। তোকে ছেড়ে আমরা থাকতে পারবো না। জানি তোর আব্বু তোর উপর একটু রেগে আছে, কিন্তু আব্বু তোকে বেশি ভালোবাসে। সেই কারণে আব্বু তোকে বলে, তুই বুঝতে পারিস না বাবু। আম্মু, আমার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমাকে এবার যেতে হবে। আমি আর কিছু বলবো না। তুই বড় হয়েছিস, তুই যা ভালো বুঝিস তাই কর। অনেক কষ্ট নির্মল তার আম্মুকে বোঝালো। আসলে নির্মল আগ্রা যাচ্ছে তার এক বন্ধুর ওখান থেকে। সেখানে থেকে যদি কিছু কাজের ব্যবস্থা করতে পারে, সেই সূত্রে সে তার বন্ধুকে ফোন করেছিল। বন্ধু ওকে যেতে বলেছেন। তুই এখানে সত্যি আসবি আমি ভাবতে পারিনি। কেন ভাবতে পারিস না? দেখ, তুই বড় লোক, বাড়ির ছেলে, তোর অনেক কাজের সুযোগ আছে। তুই যখন আমাকে কাজের কথা বলছিলিস যে একটা কাজের ব্যবস্থা করে দে, এই কথাটা শুনে আমার খুব হাসি পাচ্ছিল। বন্ধুদের মধ্যে তুই আমার সব থেকে বেস্ট বন্ধু, তাই তোকে আমি বলছি। আমি জানি তুই অনেক গরিব ছেলে, পয়সার অভাবে পড়াশোনা করতে পারিস না। তোর আব্বু খুব ছোটোবেলায় মারা যায়, তারপর তুই তোর আম্মুর সাথে সংসারের হাল ধরিস। অত কষ্টের মাঝেও তুই উচ্চ মাধ্যমিক পাশ করলি, তারপর কাজের সন্ধানে বাইরে বেরিয়ে পড়িস। কি করব বল? আব্বু মারা যাওয়ার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি আম্মুকে বলেছিলাম, তোমাকে চিন্তা করতে হবে না, আর একটা বছর আমাকে সুযোগ দাও। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দিয়ে তারপর আমি সংসারের হাল ধরব। এই একটা বছর আমার খুব কষ্ট করছিল আম্মু। পরের বাসায় কাজ করত। আমার দুটো ছোট ছোট ভাই বোন, তাদেরকে মানুষ করা। তাই আমি তখন সিদ্ধান্ত নিইনি, আর আমি পড়াশোনা করব না, যে কোনো কাজ একটা আমাকে করতেই হবে। তাই আমি এখানে চলে আসি। আমার এক পরিচিত আত্মীয়ের মাধ্যমে আমি এই কাজটা পাই। তুই জানিস আমি কি কাজ করি? জাভেদের কথা শুনে নির্মল বললাম, জানি তো, তুই এমব্রয়ডারি কাজ করিস। হ্যাঁ, এমব্রয়ডারি কাজ করি। তবে আমি কোম্পানির বসকে তোর কথা বলে রেখেছি। তুই যখন ফোন করে আমাকে কাজের কথা বলেছিলিস,
বস বলছিল এখন কোম্পানিতে ভ্যাকেন্সি নেই, তুই কিছুদিন ওয়েট কর, তারপর আমি তোর ব্যবস্থা করে দেব। তা তুই পারবি তো? আমাদের কাজটা খুব কষ্টের কাজ রে, তুই তো বড় লোকের ছেলে, অত কষ্ট করে তুই পারবি? জাবেদের কথা শুনে নির্মল হাসলো, তারপর বললাম, দেখা যাক না ভাগ্য আমায় কোথায় নিয়ে যায়। তারপরের দিন নির্মল জাবেদের সাথে তার কোম্পানিতে যায়। কোম্পানির বসকে জাবেদ নির্মলের কাজের কথা বলে, কিন্তু কোম্পানির বস বলে এই কাজ 2 দিন শিখলেই করতে পারবে, কিন্তু এখন অর্ডার নেই, তাই আমরা কোনো কর্মচারী নিয়োগ করতে পারবো না। যখন অর্ডার আসবে তখন দেখা যাবে। কথা শুনে নির্মলের মনটা খারাপ হয়ে গেল। সেটা লক্ষ্য করে কোম্পানির বস জাবেদ উদ্দেশ্য করে বললাম, তোমার বন্ধুর বুঝি কাজ খুব দরকার? স্যার, আমি তো আপনাকে ওর কথা বলেছিলাম। হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু এখন সেরকম অর্ডার পাচ্ছি না, তাই আমি কথা দিতে পারছি না। তবে তোমার বন্ধু যদি রাজি থাকে, আমি ওকে অন্য একটা কাজ ব্যবস্থা করে দিতে পারি। কী কাজ স্যার? আমার একটা বন্ধু আছে, সে একজন ইঞ্জিনিয়ার। সে বড় বড় বিল্ডিং তৈরি অর্ডার পায়, সেখানে অনেক রাজমিস্ত্রি দরকার পড়ে। তোমার বন্ধু যদি রাজি থাকে, তাহলে আমি বন্ধুর সাথে কথা বলে ওই কাজের ব্যবস্থা করে দিতে পারি। কথাটা শুনে জাবেদ কিছু বলতে যাবে তার আগেই নির্মল বলল, হ্যাঁ স্যার, আমি করব, আপনি কথা বলুন। নির্মলের কথা শুনে জাবেদ বলল, দেখো নির্মাণ, এই কাজ খুব কষ্টের, তুই পারবি না। তুই বেশি কথা বলিস না, আমি পারবো। কোম্পানির বসের সাথে কথা বলে তার কাছ থেকে ঠিকানা নিয়ে তার পরের দিন নির্মল সেই ব্যক্তির সাথে দেখা করে। রাজমিস্ত্রি কাজ করে। নির্মলের খুব কষ্ট হচ্ছিল এই কাজ করতে, কারণ সে বাসায় কখনো পানি গড়িয়ে খায়নি। সে কিছু চাওয়ার আগেই তার আম্মু তার দিকে এগিয়ে দিত, তাই এত কষ্ট তার সহ্য হচ্ছে না। তবু মনের কাছে তার কষ্ট হার স্বীকার করে। সে আস্তে আস্তে নিজেকে তৈরি করে নেয়। প্রথম প্রায় খুব যন্ত্রণা হতো, ইট বয়ে নিয়ে যেতে হতো, সিমেন্ট মাখতে হতো, কিন্তু আস্তে আস্তে সব সয়ে যায়। সানিয়া, তোর ভাইয়া ফোন করেছিল। না, ফোন করেনি। ছেলেটার আমার বড্ড অভিমান, সেই যে গেল আর একবারও খবর নিল না। আব্বুর সাথে জেদ করে কতদিন থাকবি? আম্মু, আসলে কি হয়েছে জানো তো, ভাইয়া না ওই মেয়েটাকে খুব ভালোবাসতো, আর আব্বু ওই মেয়েটাকে কী সব উল্টোপাল্টা কথা বলেছিল, সেই কারণে মেয়েটা ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায়নি। সেটা ভাইয়ের মনে খুব আঘাত করেছিল, সেই কারণে ভাইয়া সব ছেড়ে এইখান থেকে চলে গেল। তোর আব্বু সেরকম কিছু বলেনি, যত গণ্ডগোল ওই ফরিদ করেছে। ওই মেয়ের মনে বিষ ঢেলেছে। মেয়েটা খুব মিষ্টি, কিন্তু আমার তো ভাবি হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই। ওরা মামে যখন রুমে বসে কথা বলছিল, ঠিক সেই সময় রুমে প্রবেশ করে জায়ান চৌধুরী। সে মেয়েকে উদ্দেশ্য করে বলে, কাকে তোর ভাবে হিসাবে পছন্দ? কার কথা বলছিস? সামনে আব্বুকে দেখে ভয় পেয়ে যায় সানিয়া। সে আমতামতা করে বলে, সেরকম কিছু নয় আব্বু, আমি আমার বান্ধবী তমাশার কথা বলছিলাম। আসলে নির্মল ও সানিয়া দুজনে ওর আব্বুকে খুব ভয় পায়। উকিল মানুষ যদি আবার জেরা করতে শুরু করে, তাই সানিয়া সেখান থেকে চলে যায়। সানিয়া চলে গেলে জায়ান চৌধুরী তার স্ত্রীকে আমিনা বেগমকে উদ্দেশ্য করে বলেন, আমি জানি তোমরা নির্মাণকে নিয়ে আলোচনা করছো। কোথায় আর যাবে? সেই আব্বুর কাছে ফিরে আসতে হবে। কি যোগ্যতা আছে ওর? 2 পয়সা ইনকাম করার ক্ষমতা নেই, আব্বুর পয়সায় লাক্সারি করতো, তার মুখে আবার বড় বড় কথা। বললাম ল পড় আর আমার প্রফেশনে চলে আয়, আমি হাতে কলমে তোকে প্র্যাকটিস করাবো। আমার কথা শুনলো না, কোথায় আবার ওই চিটিংবাজ ফরিদ শেখের মেয়ের প্রেমে পড়লো। এইরকম একটা নোংরা ফ্যামিলির সাথে আমি আত্মীয় করব? স্বামীর কথা শুনে আমিনা বেগম বললাম, দেখো, আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলবে না। তোমার পাশে ওর ভালো লাগে না তাই করেনি। ওর যেটা ভালো লাগে সেটা ও করবে, তাতে সমস্যা কোথায়? সমস্যা নেই, ওর যা ভালো লাগে তাই করুক, কিন্তু ওই মেয়ের সাথে কোনোভাবেই যেন সম্পর্ক না রাখে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কথাটা বলে জায়ান চৌধুরী সেখান থেকে চলে যায়। আমিনা বেগম চিন্তা করতে থাকে, একদিকে স্বামী, অন্যদিকে সন্তান। উনি কি করবেন? যেভাবেই হোক স্বামীকে বোঝাতে হবে, সন্তানের ভালোবাসার জন্য ওর ইচ্ছাটাকে মেনে নিতে হবে। তনু, তোকে আমি কি বলেছিলাম মনে নেই? মনে আছে, কিন্তু আপু ফোনে সুইচ অফ, আমি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি না। ফোনের সুইচ অফ? আমি খবর পেয়েছি
ও বাসায় নেই, ও নাকি আমাদের রাজ্যের বাইরে চলে গেছে। কোথায় গেছে আমি ঠিক জানি না। তুই যখন ভাইয়াকে এত ভালোবাসিস, ভাইয়ের সাথে ঝগড়া করা ঠিক হয়নি। এখন তো কষ্ট পাচ্ছিস। তুই একটু খবর নে তো তনু, ও কোথায় আছে। ঠিক আছে, আমি দেখছি। টুসির আম্মু ওদের বাসায় কাজ করে, ওকে একবার জিজ্ঞাসা করব ভাবছি। সুরভি হলো এই গল্পের নায়িকা। তার বয়স 17 বছর। সে বছর একাদশ ক্লাসে উঠেছে। ওরা 2 বোন ও বোনের নাম তনু। ওর থেকে 3 বছরের ছোট, ক্লাস 8-এ পড়ে। ওর আব্বু কাপড়ের দোকানে কাজ করে। ওরা ভাড়া বাড়িতে থাকে। ওর সাথে নির্মাণের সম্পর্ক একটা কাকতালীয় ঘটনা। সুরভির আগে অন্য জায়গায় থাকতো। বছর 3 হলো ওরা নির্মলদের পাড়ায় এসেছে। সুরভি স্কুলে ভর্তি হয়ে সমস্যা হচ্ছিল। নির্মল ছিল সেই স্কুলের সিনিয়র ভাইয়া। নির্মলের সাহায্যে সুরভি স্কুলে ভর্তি হয়। তারপর ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এর ভেতরে আরও অনেক ঘটনা আছে। এই গল্পের সাথে থাকুন, আস্তে আস্তে ঘটনা উন্মোচন হবে। নির্মাণ, তোর কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। তুই বরং বাসায় ফিরে যা। তুই কী সব উল্টোপাল্টা কথা বলছিস? আরে উল্টোপাল্টা কথা নয় রে, তোর পাগুলোর কি অবস্থা হয়েছে দেখেছিস? রাজমিস্ত্রি কাজ করে করে। ওই সব ছাড়। আমি এখন যাদের সাথে কাজ করি ওরা এখন কলকাতায় যাবে। ওখানে একটা বিল্ডিংয়ের অর্ডার পেয়েছে। আমাকে মনে হয় ওদের সাথেই চলে যেতে হবে। ভালোই হয়েছে, তুই ওখানে থেকে বাসায় চলে যাবি। আবার উল্টোপাল্টা কথা বলিস। আমি কলকাতাতেই থাকবো। জায়গাটা বালিগঞ্জের কাছে। প্রায় 3 মাসের মতো ওখানে থাকতে হবে। তাহলে তুই কবে যাবি? এখানে কাজটা শেষ হতে আরও 15 দিনের মতন বাকি আছে, তারপর চলে যাব। তুই তোর ভালোবাসার মানুষের সাথে যোগাযোগ করেছিস? না। কেন? রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়, সকালে উঠতে হবে। কাল অনেক কাজ, চাপ আছে। নির্মল কলকাতায় আসে। ওরা যেখানে কাজ করছিল তার পাশেই বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন আর্মি অফিসার থাকে। একদিন ওই আর্মি অফিসার নির্মলকে বলেন, কথা বলবো, তুমি কিছু মনে করবে না তো? নির্মল যখন সিমেন্ট মাখছিল সে ভদ্রলোকের কথা ঘুরে দাঁড়ায়। তারপর জিজ্ঞাসা করে, হ্যাঁ স্যার, বলুন, কি জানতে চাইছেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পড়াশোনা জানো। তুমি কি পর্যন্ত পড়েছো? ভদ্রলোকের কথা নির্মল কি বলবে বুঝতে পারছে না। তারপর নির্মল ভদ্রলোককে উদ্দেশ্য করে বলল, কেন জিজ্ঞেস করছেন আমি কি পর্যন্ত পড়েছি? গতকালকে আমি দেখলাম তুমি ইংরেজি খবরের কাগজ পড়ছিলে, সেই কারণে জানতে চাইছি। হ্যাঁ স্যার, আমি ইংলিশ অনার্স করেছি। MA-তে ভর্তি হয়েছিলাম কিন্তু কমপ্লিট করতে পারিনি। কেন কমপ্লিট করোনি? একটু ব্যক্তিগত সমস্যা ছিল। তুমি এত দূর পড়াশোনা করেছো, তুমি রাজমিস্ত্রি কাজ করছো কেন? অন্য জব করতে পারতে। ভদ্রলোকের কথায় নির্মল কিছু বলল না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হামিদ আলী বলল, তোমার হাইটও খুব ভালো, ভালো পড়াশোনা জানো। তুমি এক কাজ করবে, আর্মিতে চেষ্টা করো, ওখানে তোমার হয়ে যাবে। তুমি যদি চাও আমি তোমাকে যোগাযোগ করিয়ে দিতে পারি, আমি আর্মিতে কাজ করি। কিন্তু স্যার, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা লাগবে না, তোমার ডকুমেন্টগুলো তোমার কাছে আছে তো, ওগুলো শুধু লাগবে। আমি তোমাকে বলে দেব কবে ফর্ম বেরোবে, তুমি সেই মতো সব কিছু করবে। আশা করছি তোমার হয়ে যাবে। তোমার ফোন নাম্বারটা আমাকে দাও, আমি তোমাকে সব আপডেট দেব। তারপর নির্মল ফোন নাম্বার দেয়। কিছুদিন পর হামিদ আলী ফোন করে, জানায় যে পরীক্ষার ফর্ম বেরিয়েছে। নির্মল সমস্ত ফর্ম ফিল আপ করে কিছুদিন পর পরীক্ষায় বসে। লিখিত পরীক্ষা ভালোভাবে উত্তীর্ণ হয়। তারপর মাঠে ভালোভাবে উত্তীর্ণ হয়ে উনি সেনাবাহিনী পদে যোগ দেন। প্রথম পোস্টিং হয় জম্মু কাশ্মীরে। সেখানে 6 মাস ছিল। সেখান থেকে পাঞ্জাবে জলন্ধরে আসেন। সানিয়া, তোর ভাইয়াকে ফোন কর। তোর আম্মুর শরীর ভালো নয়, ছেলেকে দেখার জন্য ছটফট করছে। ডাক্তার বলেছে এটা মানসিক রোগ, একমাত্র ভাইয়াই পারবে ওকে সুস্থ করতে। আব্বুর কথায় সানিয়া মাথা নাড়ে। কিছু না বলে আব্বু চলে গেল। সানিয়া আম্মুকে বলে, আম্মু কী করে ভাইয়ের সাথে যোগাযোগ করবো বলো তো? ভাইয়ের ফোনও তো সুইচ অফ। মেয়ের কথা শুনে আমিনা বেগম কেঁদে বলল, কতদিন ছেলেটাকে দেখিনি, আমার খুব কষ্ট হচ্ছে। তুই ওই মেয়েটার সাথে কথা বল, আমার মনে হয় ওর নিশ্চয় তোর ভাইয়ের সাথে যোগাযোগ আছে। আম্মুর কথা শুনে সানিয়া বেগমের দিকে তাকিয়ে রইল। তারপর হতাশ হয়ে বলল, আমার মনে হয় না ওই মেয়েটার সাথে ভাইয়ের কোনো যোগাযোগ আছে।
তুই দেখ না, চেষ্টা তো কর। কোনোভাবে যদি ছেলেটাকে ফিরিয়ে আনতে পারি, ও যা চাইবে তাই হবে। তাতে তোর আব্বুর বিরুদ্ধে যেতে হয় আমি তাও যাব। ছেলেকে ছেড়ে আর আমি থাকতে পারবো না। তারপরের দিন সানিয়া সুরভির বাসায় কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। সুরভি প্রতিদিন ওই রাস্তাটা দিয়ে স্কুলে যায়। সেদিন সুরভি স্কুলে যায়নি। সানিয়া অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু দেখতে না পেয়ে সে পুনরায় বাসায় ফিরে গেল। তারপর আম্মুকে গিয়ে বলল, আম্মু, আজকে আমি অনেকক্ষণ ওই মেয়েটাদের পাশের কাছে দাঁড়িয়েছিলাম, কিন্তু মেয়েটাকে দেখতে পাইনি। ও তো প্রতিদিন ওই সময়টা ওখানে স্কুলে যায়। জানি না আজকে মনে হয় স্কুল যায়নি। আজকে যায়নি, কালকে যেতে পারে। তুই দেখ না চেষ্টা করে। পরের দিন সানিয়া পুনরায় সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। দেখে কিছুক্ষণ পর সুরভি ও তার বোন আসছে। ওদেরকে দেখে সানিয়া এগিয়ে যায়। তারপর সুরভিকে উদ্দেশ্য করে বলেন, সুরভি, তোমার সাথে আমার একটা কথা আছে। সুরভি সানিয়াকে চিনত যে সেও নির্মাণের ছোট বোন, তাই সুরভ সানিয়াকে জিজ্ঞাসা করলো, হঠাৎ আমার সাথে কি দরকার আপু আপনার? আমাকে আপনি বলার দরকার নেই। জানি তুমি আমার থেকে বয়সে ছোট, কিন্তু সম্পানে তুমি আমার বড়, তাই আমাকে তুমি বলেই ডাকবে। সানিয়ার কথায় সুরভি ভাসলো। কিছুক্ষণ দুজনে চুপচাপ থাকে। তারপর সানিয়া সুরভিকে বলল, তুমি জানো ভাইয়ার খবর? ভাইয়া কোথায় আছে? ভাইয়া চিন্তা করে আম্মু অসুস্থ হয়ে পড়েছে। ভাইয়ার ফোনও সুইচ অফ, কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। এইভাবে চলতে থাকলে আম্মুকে বাঁচানো যাবে না। ডাক্তার বলেছে ভাইয়ার চিন্তা করে করে আম্মু মানসিক সমস্যা হয়েছে, তাই তোমার কাছে এলাম। কালকেও আমি এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু কালকে তোমাকে দেখতে পাইনি। সানিয়ার কথা শুনে সুরভি হাসলো। তারপর বলল, কালকে আমরা বাসায় ছিলাম না, আমার খালার বাসায় গিয়েছিলাম, কাল রাতে ফিরেছি। আপু, তোমার ভাইয়ার খবর আমি সত্যি জানি না। তোমার ভাইয়াকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই। আমিও চেষ্টা করেছিলাম যদি কোনোভাবে ওর কাছে ক্ষমা চাওয়া যায়, কিন্তু যতবারই ফোন করেছি সুইচ অফ। আমার উচিত হয়নি ওকে ওইভাবে কথাগুলো বলার। আসলে আমি মাথা ঠিক করতে পারিনি। তোমার আব্বুর কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমি পরে খবর পেয়েছি আমার আব্বুর দোষ ছিল, কিন্তু সেটা আমি মেয়ে হয়ে কি করে বলি বলো? ওদের দুজনের মধ্যে লড়াইয়ে আমাদের দুজনের ভালোবাসা শেষ হয়ে গেল। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু কি করব, কাকে বলবো? আমার কষ্টের কথা কেউ শুনবে না, তাই নিজের মনকে শক্ত করেছি আর আল্লাহকে ডেকেছি ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আর ও যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। সুরভির কথা শুনে সানিয়া বলল, আব্বার কথায় ভাইয়াকে এভাবে অপমান করা তোমার ঠিক হয়নি। ওতে ভাইয়া আঘাত পেয়েছে, তাই তো ভাইয়া বাসা ছেড়ে চলে গেছে। পরোক্ষ বা প্রত্যক্ষভাবে হলেও তোমার কিছুটা দোষ আছে। তোমার ভাইয়াকে বোঝা উচিত ছিল, কিন্তু তুমি তা করোনি। আপু, আমি একজন অসহায়, আমার কিছু করার নেই। এখন আমি আসছি। কথাটা বলে সুরভির বোনের হাত ধরে সেখান থেকে চলে যায়। সানিয়া ওদের যাওয়ার পানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে আম্মুকে কি করে সুস্থ করে তুলবে। দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা বছর। নির্মাণ এখন একজন নামকরা আর্মি অফিসার। নির্মাণ কতগুলো মিশনে গিয়ে সাকসেস হয়েছে। ইতিমধ্যে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ক্যাপ্টেন নির্মাণ শাহেদ চৌধুরী। হ্যালো নির্মাণ, কেমন আছো? নির্মল তখন টিভি দেখছিল। হঠাৎ হামিদ আলী ফোন আসে। সে ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। কি করছো এখন? কোয়ার্টারে আছি, টিভি দেখছি। কবে ছুটি পাবে? কেন স্যার? সামনের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, সেই হিসেবে একটি পার্টির আয়োজন করছি। তোমাকে ইনভাইট করলাম, তুমি অবশ্যই আসবে। আর তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। স্যার, সারপ্রাইজ কী জন্য? তুমি এলে সব জানতে পারবে। স্যার, আমি কথা দিতে পারছি না, তবে ছুটি পেলে অবশ্যই আমি যাব। বলেছি না নির্মাণ, স্যার বলবে না। আমি তোমার বড় ভাই, আমাকে ভাইয়া বলে ডাকবে। আমি খবর পেয়েছি তুমি চাকরিতে জয়েন করার পর কখনো ছুটি নাওনি। এবার কিছুদিন নাও, তোমার পারফরমেন্সও খুব ভালো। আশা করি ডিপার্টমেন্টও না করবে না। তুমি এসো আর কলকাতায় কিছুদিন থাকো, তোমার সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করব কলকাতায় যাওয়ার। যদি আমি ছুটি পাই অবশ্যই যাব ইনশাল্লাহ। নির্মল ছুটির আবেদন করলো আর তার মঞ্জুর হয়ে গেল। প্রায় 1 মাস ছুটি পেল। হামিদ আলীকে নির্মল আগেই বলে দিয়েছে যে সে আসছে। হামিদ আলী তার মিসেসকে নিয়ে এয়ারপোর্টে গেল। সেখান থেকে নির্মলকে সোজা তার ফ্ল্যাটে নিয়ে এলো। নির্মল ফ্ল্যাটে ঢুকে দেখতে পেল একটা মেয়ে তাকে ওয়েলকাম করছে। নির্মল মেয়েটাকে চিনতে পারল না,
তাই হামিদ আলীকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, ভাবিকে তো আমি চিনি, কিন্তু এই মহিলাকে চিনলাম না। উনি কে হন আপনার? নির্মাণের কথা শুনে হামিদ আলী হাসতে হাসতে বলল, এই মেয়েটা আমার একমাত্র শালিকা, আর তোমার ভাবি আমাদের ছোট বোন, আর খুশবু একমাত্র খালা। ওর নাম নাদিমা। ও তোমার জন্য অপেক্ষা করেছে। আমি তোমার এত কথা বলছি, তাই দেখার জন্য ও উদ্বিগ্ন ছিল। নীলিমা, এবার তুমি কথা বলো। তুমি বলেছিলে না ভদ্রলোকের কথা শুনলেই তোমার ভালো লেগে গেছে। এখন সামনে দেখো, আর দেখলে বলো ওকে দেখে তোমার রিয়াকশন কি। যদি রেজাল্ট পজিটিভ আসে, পরবর্তী পদক্ষেপ তবে ঠিক করব। হামিদ আলীর কথা শুনে নীলিমা হো হো করে হাসতে লাগলো আর বলল, জিজু কি বলছেন? এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে আমার পছন্দ হবে না? আমি ওনার গল্প শুনেই ওনার প্রেমে পড়ে গেছি। এবার ওনাকে দেখার পর আমার মনের অনুভূতিগুলো বুঝতে পারছেন তো? নির্মল কিছু বুঝতে পারে না। সে নীলিমা ও হামিদ আলীর রসিকতা দেখে হামিদ আলী উদ্দেশ্য করে বলেন, ভাইয়া, আপনাদের কথা আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা কোন বিষয়ে বলছেন? আমার শালিকা নীলিমা তোমাকে দেখেই প্রেমে পড়ে গেছে। তোমার কি রিয়াকশন নির্মাণ? হামিদ আলীর কথা শুনে নির্মল বিরক্ত হয়, তবুও সেটা বুঝতে না দিয়ে হামিদ আলীকে বলে, ভাইয়া, ওই বিষয়টা নিয়ে আমি এখনো ভাবিনি। সে কি ভালো চাকরি করছো, যথেষ্ট বয়স হয়েছে, আর কি চাই তোমার? এটাই তো উপযুক্ত বয়স। আমার শালি যথেষ্ট সুন্দরী, ওকে রিজেক্ট করার কোনো কারণ দেখছি না। স্যার, কিছু ব্যক্তিগত কারণ আছে, সেগুলো এখন বলা যাবে না। রাতের বেলা পার্টি শেষ করে নির্মাণ চলে যায় নিজেদের বরাদ্দ রুমে। হঠাৎ সেখানে হাজির হয় নীলিমা। নির্মাণকে উদ্দেশ্য করে বলে, এত তাড়াতাড়ি শুয়ে পড়বেন? চলুন না ছাদে গিয়ে একটু গল্প করি। নীলিমা এত রাতে নির্মাণের রুমে আসবে নির্মাণ সেটা ভাবতেও পারেনি। তাই নীলিমাকে উদ্দেশ্য করে নির্মাণ বলে, সরি, অনেক রাত হয়েছে, এবার আমাকে ঘুমাতে হবে। আপনি এখন এই রুম থেকে চান। নির্মাণের কথায় নীলিমা কোনো পাত্তা না দিয়ে নির্মাণকে জড়িয়ে ধরে আর বলে, আমার সাথে সময় কাটালে ভালোই লাগবে। আর ঘুম আসবে না? নীলিমার এই রূপ ব্যবহার নির্মাণে আরও বেশি বিরক্ত হয়। নীলিমাকে সরিয়ে দিয়ে তার রুম থেকে বের করে দেয় আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। নীলিমা বাইরে থেকে দরজা শব্দ করে আর বলে, প্লিজ নির্মাণ, দরজাটা একবার খোলো। আমি তোমাকে খুব ভালোবাসি। নীলিমার হাজারো অনুরোধ, নির্মাণ দরজা খোলে না। পরের দিন সকালবেলা নির্মাণ যাবার জন্য রেডি হয়। ঠিক সেই সময় রুমে ঢুকে হামিদ আর নির্মাণকে উদ্দেশ্য করে বলে, নির্মাণ, তুমি কোথায় যাচ্ছ? ভাইয়া, আমি এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে? আমার কাজের জায়গায়। তুমি যে বললে আমি 1 মাসের ছুটি নিয়ে আসছি। নিয়েছিলাম, কিন্তু কালকে আমি বলে দিয়েছি অফিসে কাজে জয়েন করছি। আমার ছুটির দরকার। আচ্ছা, একটা কথা বলো তো নির্মাণ, নীলিমাকে তোমার পছন্দ নয়? হামিদ আলীর কথায় নির্মাণ কি বলবে বুঝতে পারলো না, তবু সে আমতা আমতা করে বলল, ভাইয়া, নীলিমা ম্যাডাম খুব ভালো মেয়ে, কিন্তু আমি ওর যোগ্য নই। আজকে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আপনার জন্য। আপনার জন্য আজ আমি রাজমিস্ত্রি থেকে দেশের একজন নামকরা আর্মি মেজর। কিন্তু স্যার, আমার অতীতের কিছু ঘটনা আছে যার জন্য শুধু নীলিমা কেন, কোনো মেয়েকে আমার পক্ষে গ্রহণ করা সম্ভব না। নির্মাণের কথা শুনে হামিদ আলী বলল, দেখো নির্মাণ, আমি তোমার জন্য কিছু করিনি, না তোমার জন্য সুপারিশ করেছি, না তোমার জন্য কোনো কষ্ট করেছি। তাই আজকের লাইফে যা তুমি হয়েছো সবটাই তোমার কর্মের ফল। তোমার যথেষ্ট যোগ্যতা রয়েছে, তাই তোমার এই সাফল্যর। শুধু আমি তোমাকে সঠিক রাস্তা ধরে হাঁটতে বলেছিলাম, আর তুমি তাই করেছো। তুমি কষ্ট করেছো, তোমার ফল পেয়েছো, এতে আমার কোনো ভূমিকা নেই। হামিদ আলীর কথাগুলো নির্মাণ চুপ করে শুনলো, তারপর বলল, ভাইয়া, আমি জানি, কিন্তু কজন মানুষকে সঠিক রাস্তা দেখায়? এসব প্রসঙ্গ বাদ দাও নির্মাণ। এখন বলো, আমার শালিকাকে তোমার পছন্দও নয় কেন? তুমি কি ছ্যাঁকা খেয়েছো? হামিদ আলীর কথা শুনে নির্মাণ হাসতে হাসতে বলল, ভাইয়া, শুধু ছ্যাঁকা খাইনি, পুরো পুড়ে গেছি। সেই ক্ষত এখনও শুকনো হয়নি, আর মনে হয়নি ভবিষ্যতে কখনো হবে। এই যে মুখে মিথ্যা হাসিটা কি শুধু অভিনয়? এত কষ্টের কথা তুমি আমার সাথে শেয়ার করেছো, আর তোমার মুখে লেগে আছে মিষ্টি হাসি। জানি না ভাইয়া, হয়তো হবে। সে কি হত্যা ভাগিনী যে আমার ভাইকে কষ্ট দিয়েছে? আছে একজন। বলো না নির্মাণ, তোমার কষ্টের কথা বললে তোমারও তো মনটা একটু হালকা হবে।
যে অতীত আমাকে কষ্ট দেয় সে অতীতকে আমি আর মনে করতে চাই না। আমি সব কিছু ভুলে গেছি। নির্মাণের কথা শুনে হামিদ আলী বললাম, না নির্মাণ, তুমি ভুল কথা বলছো। তুমি তোমার অতীতকে ভুলতে পারোনি, তাই তো আমার শালির থেকে মুখ ফিরিয়ে নিলে। বলো তোমার সেই যন্ত্রণা আর কষ্টের কথা, যদি শেয়ার করো দেখবে তোমারই ভালো লাগবে। হামিদ আলীর কথা শুনে নির্মাণ কিছুক্ষণ চোখ বুজে রইল, কিছু মনে করার চেষ্টা করলো, তারপর বলল, আজ থেকে 10 বছর আগে, আমার বয়স তখন 20 বছর, আমি তখন কলেজে পড়ি, আর ওর তখন 15 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে। ওরা মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জলঙ্গি থানার একটি গ্রামের বাড়িতে থাকতো। সেখানে ওর চাচাদের সাথে ওদের একটু ঝামেলা হয়। তারপর সেই বাসা বিক্রি করে ওরা শহরে চলে আসে। আমি স্কুলে খুব মেধাবী ছেলে ছিলাম, তাই স্কুলের কর্তৃপক্ষ আমাকে খুব সম্মান দিয়ে কমিটির একটা পদ দিয়েছিল। আমি কমিটির মেম্বার ছিলাম। জুনিয়র ছেলে মেয়েদের কখনো কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসতো। আমি স্কুল কমিটির সাথে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করতাম। এইরকম একদিন একটা মেয়ে আমার কাছে আসে আর বলে, অতীত। ভাইয়া, আপনার সাথে আমার একটা কথা আছে। সুরভি যখন নির্মাণের উদ্দেশ্যে কথা বলছিল, নির্মাণ তখন তার স্কুলের পাশে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল আর খবরের কাগজ পড়ছিল। হঠাৎ একটি মেয়ে মিষ্টি কণ্ঠ শুনে নির্মাণ খবরের কাগজ থেকে মুখ তুললে মেয়েটার দিকে তাকায়। নির্মাণ মুগ্ধ হয়ে যায়। এক দৃষ্টিতে মেয়েটার চোখের দিকে তাকিয়ে থাকে। কি মায়াবী সেই চোখ! নির্মাণ কিছুক্ষণ কোনো কথা বলতে পারে না। মেয়েটা পুনরায় তাকে জিজ্ঞাসা করে, ভাইয়া, আপনাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি। নির্মাণ স্বাভাবিক হলো, তারপর বলল, হ্যাঁ বলো, কি বলতে চাও? ভাইয়া, আমাকে পলি আন্টি পাঠিয়েছে আপনার কাছে। আমরা এখানে নতুন এসেছি, স্কুলে ভর্তি হতে চাই। আমি ক্লাস 9-এ আর আমার বোন ক্লাস 6-এ। আমাদের কাছে ওখানকার স্কুলের সমস্ত ডকুমেন্ট আছে, তাই আপনি যদি আমাদেরকে সাহায্য করেন খুব ভালো হয়। সৌরভীর কথা শুনে নির্মাণ বলল, ঠিক আছে, সমস্যা নেই। তুমি আর তোমার বোন কালকে সকালে সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে আসবে সকাল 10টার মধ্যে স্কুলে। আমি ব্যবস্থা করে দেবো। আর আমার ফোন নাম্বারটা তোমার কাছে রেখে দাও, তার আগে একটু ফোন করে নেবে, কেমন? ঠিক আছে ভাইয়া। তা তোমরা কদিন হলো এখানে এসেছো? 2 মাস হলো। আমরা ওখানে স্কুলে পরীক্ষা দিয়ে এখানে চলে এসেছিলাম, তারপর পরশুদিন গিয়ে রেজাল্ট নিয়ে আসি। তা তোমরা ওখান থেকে চলে এলে কেন? ওখানকার বাসাটা আমার চাচাদের বিক্রি করে দিয়েছে। তারপর আব্বু এখানে একটা বাসা ভাড়া নিয়েছে। তোমার আব্বু কি করে? একটা কাপড়ের দোকানে কাজ করে। তোমার নাম কি? আমার নাম সুরভি চৌধুরী আর বোনের নাম তনু চৌধুরী। আমরা 2 বোন। সারা রাত নির্মাণ ঘুমোতে পারেনি। বারবার সুরভির মিষ্টি মুখটা তার চোখের সামনে ভেসে উঠেছে। রবীন্দ্রনাথের একটা কবিতা তার খুব মনে পড়ে। কোনো এক বসন্তের বিকালে রবীন্দ্রনাথ রমণীর চোখের দিকে তাকিয়ে হয়তো এই কবিতাটাই লিখেছিল। তারপর দিন সকাল 6টায় সুরভি নির্মাণকে ফোন করে আর বলে, ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি সুরভি বলছি। আপনি আমার নাম্বারটা দিয়েছিলেন। আমি কালকে আপনার সাথে দেখা করেছিলাম স্কুলে ভর্তির ব্যাপারে। আপনি বলেছিলেন ওখানে পৌঁছানোর আগে আমি যেন আপনাকে ফোন করি। সারা রাত নির্মাণ ছটপট করছে। ভোরের দিকে সে একটু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ ফোনের রিংটা বেজে ওঠে। নির্মাণ তখন ঘুমাচ্ছিল। সেই অবস্থায় সে ফোন রিসিভ করে। মিষ্টি কণ্ঠ শুনে সে তার স্বাভাবিক থাকতে পারে না। নির্মাণ কোনোভাবেই নিজেকে স্বাভাবিক করে আর বলে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে সুরভি, তুমি সকাল 10টার মধ্যে পৌঁছে যাও, আমি যাচ্ছি। ভাইয়া, আপনি কি এখনো ঘুম থেকে ওঠেননি? না, আমি একটু দেরি করে উঠেছি। সরি ভাইয়া, আপনাকে ডিস্টার্ব করার জন্য। ঠিক আছে। সকাল 10টার আগে সুরভি তার বোন তনুকে নিয়ে স্কুলে পৌঁছে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর নির্মাণ পৌঁছে যায় সেখানে। নির্মাণকে দেখে সুরভি আগে আসে আর বলে, ভাইয়া, এই কাগজপত্রগুলো আমার আর বোনের সমস্ত ডকুমেন্টস এখানে আছে, আপনি এগুলো দেখে নিন। ঠিক আছে সুরভি, তোমরা একটু দাঁড়াও, আমি আসছি। কথাটা বলে নির্মাল অফিস রুমে চলে যায়। আর কিছুক্ষণ পর নির্মাল সুরভি আর তনুকে অফিস রুম থেকে ডেকে পাঠায়। সমস্ত কার্যকলাপ শেষ করে নির্মাল তনু ও সুরভিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সুরভি নির্মাণকে উদ্দেশ্য করে বলেন, ভাইয়া, আপনি আমাদের এত উপকার করলেন, কি খাবেন বলুন? সুরভির কথা শুনে নির্মাণ মুচকি হাসলো আর মনে মনে বলল, তোমাকে। কথাটা আসতে বলা সুরভি শুনতে পায়নি। তারপর আবার সুরভি বলেন, ভাইয়া, আপনি তো কিছু বললেন না, কি খাবেন? চলো, আজকে আমি তোমাদের খাওয়াবো। তোমরা কি খাবে বলো? তা কি করে হয় ভাইয়া? আপনি আমাদের উপকার করলেন, তাই আমাদের তো খাওয়ানো উচিত আপনাকে।
এভাবে খাবো না, একদিন তোমাদের বাসায় আমাকে দাওয়াত করে খাওয়াতে হবে। সত্যি ভাইয়া, আপনি যাবেন আমাদের বাসায়? হুম। ঠিক আছে, আমি তাহলে একদিন ফোন করে আপনাকে জানাবো। আপনার ফোন নাম্বার তো আমার কাছে আছে। তারপর সুরভি একদিন ফোন করে নির্মাণকে তার বাসায় দাওয়াত করে। নির্মাণকে দেখে তনু বলে, ভাইয়া আমার খুব ভালো লাগছে। কেন? আমার তো কোনো ভাইয়া নেই, আপনার মতো এত ভালো একটা মানুষকে ভাই হিসেবে পেয়েছি। আমার যে কী আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তাই বুঝি, তুমি ভাইয়া বলছো, অসুবিধা নেই, তোমার আপু যেন না বলে। কেন ভাইয়া? অসুবিধা আছে, তোমার আপুকে বারণ করবে, বলবে ভাইয়া বলছে, ভাইয়াকে যেন নাম ধরে ডাকে। নির্মাণের কথা শুনে তনু কিছু বুঝতে পারে না। সে ঘাড় নেড়ে বলে সে বলবে। কিছুক্ষণ পর নির্মাণ তনুকে বলে, তোমার আপু কোথায়? তনু কিছু বলার আগে সুরভির আম্মু সায়রা বেগম বলেন, তুমি আসবে বলে সে রান্নাঘরে সকাল থেকেই রান্না করছে, আজকে আমাকে কিছু করতে দেয়নি। সায়রা বেগম কথা শুনে নির্মাণ বলেন, আন্টি, আপনার পায়ে ব্যথা ভালো হয়েছে? ওই আছে আর কি। আঙ্কেল দোকানে গেছে? হ্যাঁ, ওর আব্বু একদম ছুটি পায় না। তা বাবা, তুমি তো ইংলিশে অনার্স করছো শুনেছি। হ্যাঁ। ওদের দুজনের রুম থেকে একটা রুমে সায়লা বেগম জড়িয়ে কাজ করে, আর সুরভি আর তনু সেখানে থেকে আর একটা রুমেও আব্বু আম্মু থাকেন। খাওয়া দাওয়া হয়ে গেলে নিম্মা সুরভির উদ্দেশ্যে বলেন, সুরভি, তুমি খুব সুন্দর বিরিয়ানি রান্না করতে পারো তো, খুব ভালো হয়েছে। ধন্যবাদ ভাইয়া। নির্মল কিছু বলতে যাবে তার আগেই তনু বলেন, আপু ভাইয়া তোকে ভাইয়া বলে ডাকতে বারণ করেছে? তনুর কথা শুনে নির্মারে হাসতে শুরু করে, আর সায়লা বেগম পাশ থেকে বলেন, বয়সে বড় ভাইয়া বলবে না তো কি বলবে? ভাইয়া আপুকে নাম ধরে ডাকতে বলেছে। তনুর কথা শুনে সায়লা বেগম রেগে যায় আর বলেন, মারবো একচর, বলেছি না বড়দের নাম ধরে ডাকতে নেই। ওদের দুজনের কথা শুনে নির্মাণ বলল, ঠিক আছে আন্টি, ও তো ছোট, ওকে বকবেন না, যাই হোক বলে ডাকলেই হবে। সায়লা বেগমের পাশে রুমে কাজ করছিল, আর তনু পাশে বাসায় এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। একটা রুমে তখন নির্মাণ আর সুরভি ছিল। নির্মাণ সুরভিকে বলেন, সুরভি, যে ফোন থেকে ফোন করে ওটা কার ফোন? ওটা আমার আম্মুর ফোন, তবে মাঝে মাঝে আমার কাছে থাকে। আমি যদি ফোন করি কোনো অসুবিধা আছে? না, অসুবিধা কিসে, এখানে থাকবে। আম্মু তো আপনাকেও পছন্দ করে। আমি রাতের দিকে ফোন করব, আর ফোনটা তোমার কাছেই রেখে দেবে। কেন? সুরভির কথা শুনে নির্মাণ রেগে যায়, তারপর বলেন, ঠিক আছে, করব না। অত রেগে যাচ্ছেন কেন? রাতের বেলা ফোনটা আমার কাছেই থাকে, আপনি করবেন। আম্মু রাতের দিকে ভালো কাজ করে না, রাত 9টার পর ঘুমিয়ে পড়ে। আব্বু রাত 10টায় বাসায় আসে। আব্বুর খাওয়া হয়ে গেলে তারপর আমি একটু ফোন ঘাটাঘাটি করে শুয়ে পড়ি। তনু তার আগেই শুয়ে পড়ে। আপনার আর একটু সাহায্য লাগবে, করবেন? সুরভির কথা শুনে নির্মাণ বলেন, কি সাহায্য বলো? আমাকে একটা প্রাইভেট টিচার দেখে দিতে হবে, খুব বেশি মাইনে দিতে পারবো না। সে যেন আমাকে ম্যাথ আর ইংরেজিটা পড়ায়, এই দুটো সাবজেক্টে কঠিন তো। ইংলিশ টিচার নিতে হবে না, ওটা আমি হেল্প করব। আর অঙ্কের জন্য আমার এক বন্ধু আছে, আমি তার সাথে কথা বলবো। আমি কিন্তু মাইনে বেশি দিতে পারবো না। দিতে হবে না, এখন আমি আসছি। রাতের দিকে নির্মাণ ফোন করে। নির্মাণের ফোন দেখে সুরভি হাসে আর বলেন, ভাইয়ার বুঝি এতক্ষণ ফোন করার সময় হলো? ভাইয়া শব্দটিতে অবজেকশন আছে, ওটা উইথড্র করে নাও। কেন? যেদিন সামনাসামনি হবো বুঝিয়ে দেব। ইংলিশে খুব কাঁচা, সমস্যা হচ্ছে বলেছিলেন তো। পড়াবেন কবে থেকে? আমি তো একটা কোচিংয়ের কথা বলেছি, ওখানে তুমি চলে যাবে সামনের মাস থেকে। আমি সপ্তাহে 2 দিন পড়াই। মাইনে? কথাটা শেষ করতে পারল না, তার আগেই নির্মাণ বলল, বারবার মাইনের কথা বলবে না, আমি তো বলেছি আমি আছি, তোমাকে চিন্তা করতে হবে না। নির্মাণের কথা শুনে সুরভি হাসে আর কিছু বলে না। নির্মাণ পড়াশোনার সাথে সাথে একটা কোচিংয়ে সপ্তাহে 2 দিন করে ইংলিশ পড়ায়। সেখানে সুরভি যেতে বলে। তার 5 জন বন্ধু মিলে কোচিং খুলেছে, প্রত্যেকেই মেধাবী স্টুডেন্ট। প্রত্যেকে পড়াশোনার সাথে সাথে চাকরি প্রস্তুতি নিচ্ছে, আর কিছুটা অর্থনৈতিক সমস্যাও মিটছে। এইভাবে কেটে গেল বেশ কিছুদিন। একদিন সুরভি নির্মাণকে ফোন করে আর বলেন, স্যার, কালকে আমি থাকবো না। সুরভির কথা শুনে নির্মাণ বলেন, কেন, কোথায় যাবে? কালকে আমার এক খালাতো আপুর বিয়ে ফাইনাল হবে, আমরা সপরিবারে সেখানেই যাব। পরশুদিন বিকালে আমরা বাসায় ফিরবো। তোমার পরীক্ষা 2 মাস বাকি নেই, আর তুমি এখন ঘুরতে যাবে?
ওরা যায় যাবে, তুমি যাবে না, তুমি বাসায় থাকবে। কালকে তোমার সাথে আমার কথা আছে, আমি তোমাদের বাসায় যাব। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি সেটাই হবে। নির্মাণের কথা সুরভি আর কিছু বলে না। নির্মাণের কাছে প্রাইভেট পড়ার জন্য সুরভি নির্মাণকে স্যার বলে ডাকে। নির্মাণ কিছুই বলে না। সুরভি আর ওর আব্বু আম্মুকে বলে সে ওদের সাথে যেতে পারবে না, সামনে কোচিংয়ে স্যার পরীক্ষা নেবে, ওর ক্ষতি হবে। তাই সুরভির আব্বু রশিদ চৌধুরী আর আম্মু সাইলা বেগম তনুকে নিয়ে চলে যায়। সুরভি একা থাকে বলে যায় সেদিন রাত 8টার মধ্যে ফিরে আসবে। আব্বু আম্মু না থাকার জন্য সুরভি স্কুলে যায় না। বিকেলের দিকে নির্মাণ ফোন করে আর সুরভি ফোন রিসিভ করে বলেন, বাসায় একা আছো? কেন? যাব। হ্যাঁ, আসতে পারেন, ভালোই হয়। আমার কিছু ইংলিশে সমস্যা হচ্ছে, তাহলে আপনার সাহায্য নিতাম। কিছুক্ষণের মধ্যে আসছি। কিছুক্ষণের মধ্যে নির্মাণ সুরভির বাসায় আসে। নির্মাণকে দেখে সুরভি বলেন, আমি ভাবতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। তোমার খুব কাছে ছিলাম, তাই তাড়াতাড়ি আসতে পেরেছি। দুজনেই কিছুক্ষণ কথাবার্তা বলার পর নির্মাণ সুরভির উদ্দেশ্যে বলেন, আজ আমি তোমাকে কিছু কথা বলতে চাই সুরভি। হ্যাঁ বলুন। দেখো সুরভি, আমি আর কথাটা না বলে থাকতে পারছি না। আমি যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে আমার ভালো লেগে যায়। জানি না তোমার এই চোখে কি আছে, আমি ভুলতেও পারি না। বারবার তোমাকে দেখতে ইচ্ছা করে, কেন এই অনুভূতি? তাই আজকে বলছি আই লাভ ইউ। তোমার কি রিয়াকশন সুরভি, সেটা আজকে আমায় বলো। যদি তুমি না বলো তাহলে জানবো একতরফা কোনো কিছুই তো সম্ভব নয়। তাই আজকে আমার সাথে তোমার শেষ কথাই হবে। নির্মাণের কথা শুনে সুরভি কিছু বলে না। সেটা দেখে নির্মাণ বলেন, আমি বুঝতে পেরেছি সুরভি, তোমায় কিছু বলতে হবে না, আমি এখন আসছি। কথাটা শেষ হওয়ার আগেই সুরভি নির্মাণের হাত ধরে ফেলে আর বলে, আমিও তোমাকে দেখার পর থেকে কিছু ফিল করছি। জানি না এর নাম ভালোবাসা কি না, যদি হয় তাহলে আমিও তোমায় ভালোবাসি। আই লাভ ইউ টু নির্মাণ। নির্মাণ সুরভিকে নিজের বুকের মধ্যে চেপে ধরে আর সুরভি কপালে কিস করে। এইভাবে শুরু হয় দুটো মনের আদান প্রদান। এইভাবে কেটে গেল বছর। হঠাৎ একদিন নির্মাণের আব্বু দেখতে পায় নির্মাণ একটা মেয়েকে বাইকে চাপিয়ে নিয়ে কোথায় যাচ্ছে। উকিল মানুষ লোক লাগায় আর জানতে পারে ওই মেয়েটা কেউ নয়, রশিদ চৌধুরী মেয়ে। সে নির্মাণের আব্বুকে খুব গালাগালি দিচ্ছিল। একদিন নির্মাণের আব্বু রশিদ চৌধুরীকে বলে, মেয়েকে সামলাও, তোমার মেয়ে যেটা করছে সেটা ঠিক নয়, তুমি আমার পায়ে জুতোর যোগ্য নয়। কি করে ভাবলে তোমার মেয়েকে আমার ছেলের বউ করে নিয়ে যাব? রশিদ চৌধুরী প্রথমে কিছু বলতে পারছে না। তারপর সে বাসায় এসে মেয়েকে কিছু জিজ্ঞাসা করে না, শুধু মেয়ের গতিবিধির ওপর নজর রাখে। তারপর একদিন সে সব বুঝতে পারে আর মেয়েকে বলেন, সুরভি, আজকে যে মানুষটার জন্য আমাদের সব কিছু চলে গেল, তুই তার সাথে সম্পর্ক করছিস? তুই ভাবলি কি করে ওই ছেলে তোকে বিয়ে করবে? রশিদ চৌধুরীর কথা শুনে তার স্ত্রী সায়রা বেগম ও তার মেয়ে সুরভি কিছু বুঝতে পারে না। সায়রা বেগম আমতা আমতা করে স্বামীর উদ্দেশ্যে বলেন, তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার ওই মেয়ে আমার শত্রু জায়ান চৌধুরীর ছেলের সাথে প্রেম করছে। জায়ান চৌধুরী কদিন আগে আমায় বলেছিল, আমি সেটা জানতাম না। আজকে হঠাৎ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে ওই ছেলেটা জায়ানের ছেলে, আর ওর সাথেই সুরভি প্রেম করছে। তুমি তোমার মেয়েকে সাবধান করে দাও। ওই লোভী, চিটিংবাজ, স্বার্থপর লোকটার ছেলেকে আমি কোনোদিন জামাই হিসেবে মেনে নেব না। যদি প্রয়োজন হয় তোমার মেয়েকে আমি বিষ দিয়ে মেরে ফেলবো। ওই উকিলবাবু ও কি করবে? তোমার চাচাতো ভাইয়েরা তোমার সাথে বেইমানি করলো। ওনার পেশা এটা, ওনাকে টাকা দিয়েছে, উনি কাজ করেছেন। এটা আমি ওনার দোষ দেখতে পাচ্ছি না। শুধু তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। তুমি চুপ করো সাইলা। আজ ওদের জন্য আমার বাসাটা কম দামে বিক্রি করে দিতে হলো। তোমাকে আর কিছু বলতে হবে না। তুমি তোমার মেয়েকে সামলাও, তা না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। যদি প্রয়োজন পড়ে ওই ছেলেটাকেও আমি মেরে ফেলবো। স্বামীর কথা সায়রা বেগম কিছু বলে না। সে সুরভির দিকে তাকিয়ে দেখে সুরভির অসহায় মুখটা। রশিদ চৌধুরী বাসায় অংশ নিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে কেস চলছিল। রশিদ চৌধুরী তার আব্বু একমাত্র সন্তান, কিন্তু তার আব্বু প্রচুর নেশা করত আর সেই সুযোগে তার চাচাতো ভাইয়া রাশিদের বাসার অংশ তাদের নামে লিখিয়ে নেয় আর রশিদ চৌধুরীকে বাসা থেকে তাড়িয়ে দেয়। চাচাতো ভাইয়াদের কাছে তথ্য প্রমাণ ছিল। রশিদ চৌধুরী কোর্টে হেরে যায় আর বাসাটা তাকে ছেড়ে দিতে হয়। এই জন্য রশিদ চৌধুরী তার চাচাদের থেকেও উকিল বাবুর ওপর রেগে আছে, কারণ উকিল বাবু জায়ান চৌধুরীর সাথে দেখা করছিল।
যাতে কেসটা ওর পক্ষেই যায়। কিন্তু জায়ান চৌধুরী আইনের লোক, সে রাজি হয়নি। যেহেতু সমস্ত তথ্য প্রমাণ তাদের কাছে আছে, জয় তো তাদেরই হবে। রশিদ চৌধুরী সেটা বুঝতে পারছিল না। রশিদ চৌধুরীর সন্দেহ হয় আর বলে টাকা ঘুষ নিয়ে সে তথ্য চেপে দিয়েছিল, সঠিক তথ্য সে কোর্টকে দেখায়নি। সেই কারণে উকিলবাবু একদিন সে খুব অপমান করেছিল। উকিল জায়ান চৌধুরী সেটা ভুলতে পারে না। তারপর যখন জানতে পারে যে তার মেয়ের সাথে তার ছেলের প্রেম করছে, সে খুব রেগে যায় আর রশিদ চৌধুরীকে অপমান করে। তারপরে নির্মাণ ও সুরভি তাদের দুজনের সাথে আলাদা হয়নি, কিন্তু একদিন জায়ান চৌধুরী সুরভিকে তাদের বাসায় এসে অপমান করে আর বলে, এই মেয়ে, তোর কি ব্যাপার? তোর আব্বুকে আমি বলছি, তাতেও তোর লজ্জা হচ্ছে না? তোকে দেখতে শুনতে ভালো, তুই যদি চাস তোর বাসায় আমি লোক পাঠিয়ে দেব। তুই আমার ভালো ছেলের মাথাটা চিবিয়ে খাস না। জায়ান চৌধুরীর কথা সুরভি কিছু বুঝতে পারছে আর সে বলে, আপনি কে আর কি বলছেন? আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। আমি নির্মাণের আব্বু। এবার বুঝতে পেরেছো? আমার নির্মাণের অনেক আগেই আমার এক বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে। ওরা দুজনকে ভালোবাসে। নির্মাণ তো তোমাকে ব্যবহার করেছে, ও কখনোই তোমাকে বিয়ে করবে না। এরপর যদি তোমাকে দেখি তুমি আমার ছেলের সাথে মেলামেশা করছো, তাহলে তোমাদের বাসায় আগুন লাগিয়ে দেব, তোমাদের জীবন তছনছ করে দেব। তোমার এমন অবস্থা করব, সমাজে তুমি মুখ দেখাতে পারবে না। কথাটা বলে জায়ান চৌধুরী সেখান থেকে চলে যায়। কিছুদিন সুরভির ফ্যামিলি তার পরিচিত আত্মীয়দের বাসায় থাকে। নির্মাণ অনেক কষ্ট করে যোগাযোগ করায় কিন্তু পারে না। হঠাৎ একদিন সুরভি স্কুলে আসে আর সেদিন নির্মাণের মুখোমুখি হয়। এইভাবে দুটো অবুঝ মনে ভালোবাসা শেষ হয়ে যায়। একদিন নির্মাণ আব্বুকে বলে, তুমি যেটা করেছো সেটা ঠিক কাজ করনি, এর মূল্য তোমায় দিতেই হবে। ছেলের কথা শুনে জায়ান চৌধুরী খুব রেগে যায় আর বলে, তুই কি করবি? তুই কিচ্ছু করতে পারবি না। 1 টাকার বাজার করার যোগ্যতা নেই, শুধু মুখে বড় বড় কথা। বাপের পয়সা লাক্সারি মারিস, বুঝবি কি করে ইনকাম করা কি কষ্ট। গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, এখনো বসে বসে খাচ্ছিস কেন? ইনকাম করে দেখা। আব্বু ছাড়া কেউ তোকে একটা পয়সাও দেবে না। আমি বলেছিলাম আইন নিয়ে পড়াশোনা কর, এখানে অনেক ইনকাম করা যায়। তা নয় ছেলে সরকারি চাকরি করবে, বসে থাক, কবে চাকরি পাবি তার আশায়। আমি বলে দিলাম চাকরির জন্য আমি 1 টাকাও ঘুষ দিতে পারবো না, আর সুপারিশও করব না। নিজের চেষ্টায় নিজে কিছু করে দেখা, তবেই জানবো তোর যোগ্যতা আছে। তা না হলে তোর মতো ছেলের মুখ আমি দর্শন করতে চাই না। একদিকে আব্বুর অপমান, অন্যদিকে প্রেমের আঘাত, এই দুটি জিনিস নির্মাণের মনকে ক্ষতবিক্ষত করে দেয়। সে তার আগে পরে কিছু ভাবে না। তারপর নির্মাণ তার বন্ধুর সাথে যোগাযোগ করে রাজমিস্ত্রির কাজে চলে যায়। এতক্ষণ হামিদ আলী নির্মাণের কথাগুলো শুনছিল। দুজনে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তারপর হামিদ আলী বলেন, ওই ঘটনার পর থেকে তুমি আর বাসায় যাওনি? না। তোমার পরিবারের আর কি বাকি সদস্যরা তোমার সাথে যোগাযোগ রাখেনি? হয়তো করেছিলে, আমি জানি না। আমি বাসা থেকে আমার সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম হয় নিজের পায়ে দাঁড়াবো, তা না হলে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু আল্লাহ আমার কপালে অন্য কিছুই লিখেছে, তাই হয়তো এখন আমি আপনার সামনে বসে আছি। নির্মাণ, তুমি একটা সত্যি কথা বলো, তুমি কি মেয়েটাকে এখনো ভালোবাসো? আর কিছু বলবো না। আমি না জেনে আমার শালির সাথে তোমার বিয়ের কথা ভেবে রেখেছিলাম। সমস্যা নেই, আমি নীলিমাকে বুঝিয়ে বলবো। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, দেখবে তোমার সুরভি তোমারই হবে। ডাক্তারবাবু, আমি কিছু বুঝতে পারছি না। আমার আম্মুর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, উনি তো চিকিৎসা ভালো রেসপন্স করছেন না, তাহলে কি হবে? দেখুন, আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনার আম্মুর মানসিক সমস্যা, উনি নিজ থেকে ভালো হতে চাইছেন না, তাহলে আমি কি করতে পারি বলুন? আমি আপনাকে দোষ দিচ্ছি না, শুধু জাস্ট আপনার সাথে আলোচনা করছি, আপনি নেগেটিভভাবে নেবেন না। সানিয়ার কথায় তাহের মুচকি হাসে আর বলে, আমি কিছু মনে করছি না। আপনার আম্মু উইক পয়েন্ট আপনি বলছিলেন আপনার ভাইয়া, কিন্তু উনি রাগ করে বাসা থেকে চলে গেছে আর বাসায় ফিরে আসেননি। ভাইয়ার জন্যই আপনার আম্মু এই সমস্যা। তবে আপনি যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে আমি আপনাকে একটা অ্যাডভাইস দিতে পারি।
তবে আপনি রাজি আছেন কি না সেটা বলুন। ডক্টর তাহেরের কথায় সানিয়া কিছু বুঝতে পারে না। সে বলে, আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু, আপনি কি বলতে চাইছেন? আপনার আম্মু তখনই সুস্থ হবে যখন ওর প্রিয় কোনো জিনিস ওর সামনে থাকবে। এই জিনিসটা ভাইয়া, কিন্তু তার সাথে তো আমরা যোগাযোগ করতে পারছি না। আপনিও আপনার আম্মুকে প্রিয় জিনিস উপহার দিতে পারেন। আমি কি করে উপহার দিব? ঠিক বুঝতে পারলেন না নয়? ডক্টর তাহেরের কথায় সানিয়া মাথা নাড়ে আর বলে, আর সে সেটা দেখে তাহের বলে, আমি পরিষ্কার কথা বলছি, আমি যতটা জানি আপনি এখন আনম্যারিড। আপনি বিয়ে করুন আর খুব তাড়াতাড়ি আম্মুকে নানি ডাক শোনান, আর তাতে আপনার আম্মু ভালো হয়ে যাবে। ডাক্তার তাহেরের কথায় সানিয়া অবাক হয়ে যায় আর বলে, তাই? আমি তো জানি না। দেখুন ভাইয়া, আব্বুর ওপর অভিমান করে বাসা ছেড়ে চলে গেছে, তারপর থেকেই আম্মু নীরব হয়ে গিয়েছে। আমারও আব্বুর ওপর খুব রাগ, তাই আব্বুর সাথে আমিও কোনো সম্পর্ক রাখিনি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি আর একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আম্মুকে নিয়ে সেখানে থাকি। আমার 27 বছরের জীবনে আম্মু ছাড়া আর কেউ নেই। আর আর বিয়ে নিয়ে আমি বিশেষ কিছু ভাবি না। আপনি যখন বললেন তখন নিশ্চয়ই আমি বিষয়টা নিয়ে ভাববো। আমার আম্মু যদি এতে ভালো হয় তাহলে আমি তাই করব। কিন্তু আমার লাইফে সেরকম কেউ নেই মানে কারোর প্রতি কখনো সেরকম ফিলিংস আসেনি। আর আমি তো বিষয় নিয়ে কখনো ভাবনা চিন্তা করিনি। আমি এই বিষয়ে কার সাথে আলোচনা করব কিছুই বুঝতে পারছি না। আপনি এক কাজ করুন, আপনি তো আমাদের শুভাকাঙ্ক্ষী, তাই বলছি ওই দায়িত্বটা বরঞ্চ আপনিই নিন। আপনার হাতে যদি ওই জানাশোনা কোনো ভালো ছেলে থাকে তাহলে আমার বিষয়ে ব্যবস্থা করে দিন। আমার কোনো সমস্যা হবে না, সাদামাটা একটা কাজ করলেই হবে। আমার কোনো দায়িত্ব তাকে নিতে হবে না, আমি নিজে স্বাবলম্বী। আর আমার আম্মুর দায়িত্ব নিতে হবে না, শুধু আমাকে বিয়ে করলেই হবে। আর আপনি যেটা বলছেন তাই হবে। সানিয়ার কথা শুনে ডাক্তার তাহের হাসতে থাকে আর বলে, ঠিক আছে, সমস্যা নেই। যদি আমার কথা মতো আপনি চলেন, আমরা সব সমস্যা মিটে যাবে। 2 দিন পর আমি আপনাকে বলবো আপনার জন্য ভালো পাত্র জোগাড় করে দেব, আর খুব তাড়াতাড়ি আপনার আম্মুকে নানি ডাক শোনানোর ব্যবস্থা করে দেব। ডক্টর তাহের চৌধুরী একজন মানসিক চিকিৎসক। সানিয়া তার আম্মুকে তাহের চৌধুরী আগে তার সিনিয়র ডাক্তারের কাছে চিকিৎসা করাতো, কিন্তু সে চিকিৎসক অন্য জায়গায় চলে যাওয়ার জন্য সানিয়া তারপর থেকে ডক্টর তাহের চৌধুরীর কাছেই চিকিৎসার জন্য আসে। দীর্ঘ 3 বছর তাহের চৌধুরীর কাছে তার আম্মুকে চিকিৎসা করাচ্ছে, কিন্তু এখানে কোনো উন্নতি হচ্ছে না। সেটা নিয়ে খুব চিন্তা করেছিল। তারপর ঠিক করলো ডাক্তার সাথে খুলে কথা বলবে। আর তাহের চৌধুরী সানিয়াকে অনেক দিন আগে থেকেই পছন্দ করত, কিন্তু মুখে কখনো বলেনি। আজকে যখন সুযোগ এলো সে সরাসরি না হলেও ঘুরিয়ে তার মনের কথা বলল। তার 2 দিন পর ডক্টর তাহের চৌধুরী তার আম্মুকে নিয়ে সানিয়া ফ্ল্যাটে আসে। ডক্টর তাহের চৌধুরী ও তার সাথে আসা অপরিচিত মহিলাকে দেখে সানিয়া একটু অবাকই হয়ে যায়। সানিয়াকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে ডক্টর তাহের চৌধুরী সানিয়াকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার সানিয়া, ভেতরে যেতে বলবে না? এভাবে দরজার সামনে দাঁড় করিয়ে রাখবে? দেখেছো না আমার সাথে আমার আম্মু আছে, উনি কিন্তু অসুস্থ মানুষ, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। তাহের চৌধুরীর কথা শুনে সানিয়া লজ্জায় পড়ে যায়। তারপর বলে, সরি ডাক্তারবাবু, ভেতরে আসুন। ভিতরে গিয়ে দুজনে বসে পড়ে। তারপর সানিয়া ওদেরকে শরবত দেয়। তাহের চৌধুরী সানিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনার আম্মু কোথায়? ভেতরের রুমে শুয়ে আছে। আমার আম্মু আপনার আম্মুকে কিছু বলতে চাই, ওনাকে ডাকুন এখানে। ডক্টরের কথা শুনে সানিয়া তার আম্মুর রুমের ভেতরে থেকে বাইরে নিয়ে আসে। আমিনা বেগমকে দেখে তাহের চৌধুরী বলেন, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? মালিকুল ইসলাম, ওই চলছে। আর কি, কতদিন হয়ে গেল, ছেলেটার খবর পাচ্ছি না। সানিয়া জানে তার আম্মু মানসিক সমস্যায়। সে একবার কথা বলতে শুরু করলে তার থামে না। তাই প্রসঙ্গ পাল্টে সানিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু, ওরা তোমার সাথে কথা বলতে এসেছে। আমাকে আবার কি বলবে? আমিনা বেগমের কথা শুনে সানিয়া তাহের চৌধুরীকে বলল, ডাক্তারবাবু, আমার আম্মু কি বলতে চাইছে, বলে ফেলুক। সানিয়ার কথা শুনে ডক্টর তাহের চৌধুরী তার আম্মুকে বলে, আম্মু তুমি বলো কি বলবে, যে কারণে এখানে এসেছো? ছেলের কথা শুনে তার আম্মু সাধনা বেগম আমিনা বেগমের উদ্দেশ্য করে বলে, আমিনা, তুমি আমায় চিনতে পারছো? সাধনা বেগমের কথা শুনে আমিনা বেগম কিছু বুঝতে পারে না, চুপচাপ থাকে। সেটা লক্ষ্য করে সানিয়া সাধনা বেগমের উদ্দেশ্য করে বলে, আন্টি,
আপনি আমার আম্মুকে চেনেন? খুব ভালোভাবে চিনি। তোমার আম্মু আর আমি এক জায়গার মেয়ে, এক গ্রামে আমাদের বাসা। কিন্তু আমি ভাবতে পারিনি আমিনা আমাকে চিনতে পারছে না। তবে আমাকে তাহের সব কিছু বলেছে। ভালোই হয়েছে, নিজেদের মধ্যে সম্পর্ক হলে ভালোই হবে। আমি তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই আমিনা। তোমার মত আছে? আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করে। সাধনা বেগমের মুখ থেকে এই কথা শুনে আমিনার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমিনা বেগম বলেন, আমার ছেলে আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, এখনও ফিরে আসেনি। আমি তার অপেক্ষায় বসে আছি, সে কবে আসবে। আমিনা বেগমের কথা শুনে সানিয়া তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু, ওরা কিছু জিজ্ঞাসা করছে, তুমি উত্তর দাও। আমিনা বেগম কোনো কথা না বলে ডক্টর তাহের চৌধুরীকে তখন বলল, আমি তো বলছিলাম আম্মু, ওনার মানসিক সমস্যা, ছেলে না আসার জন্য উনি মানসিক ডিপ্রেশনে চলে গেছে। তাই ওনাকে আর কিছু জিজ্ঞাসা করো না। তার চেয়ে যাকে জিজ্ঞাসা করলে উত্তরটা পাওয়া যাবে, তুমি তার সাথে কথা বলো। তাহের চৌধুরীর মুখ থেকে কথাটা শুনে সানিয়া বলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেটা বলছেন সেটা হয় আমার আম্মু ভালো হয়ে যাবে তো? কথা দিতে পারছি না, তবে 50% চান্স আছে। সবটাই আমাদের ভাগ্য, চেষ্টা করতে দোষ কিসের। সানিয়া, তোমার নাম আমি আমার ছেলের মুখ থেকে 1000 বার শুনেছি, তাই আর তোমার নাম জিজ্ঞাসা করব না। তোমাকে অনেকটা তোমার আম্মুর মতো দেখতে, তাই তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমাকে আমি পুত্রবধূ হিসেবে চাই। সব কিছু কথা ফাইনাল হলো। 1 সপ্তাহ পর শুক্রবার দিন তাহের চৌধুরী সানিয়ার রেজিস্ট্রি ম্যারেজ হবে। ওইদিকে সানিয়াকে ওরা ঘরে তুলবে, আর আমিনা বেগম সানিয়ার সাথেই থাকবে। নির্মাণ, তুমি তাহলে কি ঠিক করলে? কোন বিষয়? তুমি বলেছিলে এখানে একটা ফ্ল্যাট কিনতে চাও, সেই বিষয়ে কি ভাবলে? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে বলেছিলাম কলকাতার মধ্যে কোথাও একটা ফ্ল্যাট দেখে দিতে। ভবিষ্যতে যখন আমি চাকরি থেকে অবসর নিব তখন ওখানে এসে থাকবো। সেটা ঠিক আছে, তুমি যদি ফ্ল্যাট কিনতে চাও তাহলে আমার এক বন্ধু আছে, সে একজন মানসিক চিকিৎসক। তার নাম ডক্টর তাহের চৌধুরী। তার গোল পার্কের কাছে একটা ফ্ল্যাট আছে। অনেক দিন ধরে ও আমায় বলেছিল এটা বিক্রি করে দেবে। তুমি যদি নাও তাহলে আমি ওর সাথে কথা বলবো। হ্যাঁ, কথা বলুন ভাইয়া। আমি চাইছিলাম আমার একটা স্থায়ী ঠিকানা থাক, যেখানে আমি আসতে পারবো। আমি যখনই আসি আপনার ফ্ল্যাটে উঠি, আমার খুব বাজে লাগে। ঠিক বলছো নির্মাণ, তুমি আমার নিজের ছোট ভাই, এভাবে কথা বলো না। ছোট ভাই বড় ভাইয়ের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক। এটা তো নিষ্ঠুর তুমি নয়তো। আমি তো বলেছি নীলিমাকে তোমার বিয়ে করতে হবে না, তবু তুমি আমার সম্পর্কে নষ্ট করো না। তুমি কি জানো তোমার মতো আমার একটা ভাই ছিল, সে ভাই অনেক দিন আগে আমাদেরকে চলে গেছে। তাই যেদিন আমি তোমাকে দেখেছিলাম আমার ভাইয়ের কথা খুব মনে পড়েছিল, তাই তোমাকে আমার নিজের ভাইয়ের জায়গা দিয়েছি। ঠিক আছে, তুমি বরং আজকে আমার সাথে চলো, তুমি নিজে কথা বলবে তাহেরের সাথে। ঠিক আছে ভাইয়া, আমি তো এখন ছুটিতে আছি, অসুবিধা নেই, আমি কালকে যাব। হামিদ আলীর সাথে নির্মাণ ডাক্তার তাহের চৌধুরীর সাথে দেখা করতে চায়, আর সেদিন ডাক্তার তাহের চৌধুরীর সাথে সানিয়ার রেজিস্ট্রি ম্যারেজ। হামিদ আলীর সাথে নির্মাণকে দেখে ডক্টর তাহের চৌধুরী জিজ্ঞাসা করে, কি ব্যাপার দোস্ত, হঠাৎ আমার বাসায় আগমন? একটু মানসিক সমস্যা হয়েছে, তাই মানসিক ডাক্তারের কাছে এসেছি। তা হঠাৎ করে আমার বন্ধুর কি মানসিক সমস্যা হলো? তুই বলেছিলি তোর গোল পার্কের ফ্ল্যাটটা বিক্রি করে দিবি, সে কারণে তোর কাছে এসেছি। তাই বল, আমি তো ভাবলাম তোর কি নাকি সমস্যা। আর তোর সাথে এই অপরিচিত ভদ্রলোককে তো চিনলাম না, উনি কে? এই আমার ছোট ভাই বলতে পারিস, সে আর্মিতে চাকরি করে, কলকাতায় একটা ফ্ল্যাট কিনতে চায়। তুই আমায় বলেছিলি তুই তোর গোল পার্কে ফ্ল্যাটটা বিক্রি করে দিবি, সেই কারণেই তাকে এনেছি তোর কথা বলে। কিন্তু আজকে কি করে কথা বলবো? কেন, আজকে কিসের সমস্যা? তাহের চৌধুরী কিছু বলার আগে তার পাশ থেকে তার আম্মু সাধনা বেগম বলেন, আজকে তাহেরের বিয়ে। ও তাই, কংগ্রাচুলেশন। যাই হোক, অবশেষে বিয়ের ফুল ফুটেছে। তা সেই মেয়েটা কে রে? তোমরা যখন চলে এসেছো তোমাদেরকেও যেতে হবে এই বিয়ে বাড়িতে। আমরা কেন? তোমরাও তো আমার ছেলে। আসলে মেয়েটার কেউ নেই, ওর আম্মু একজন মানসিক রোগী,
ও তাহেরের পেশেন্ট, তাই বিয়েতে কোনো আয়োজন হচ্ছে না। মেয়েটাদের বাসাতেই রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হবে। তোমাদের দুজনকেই যেতে হবে, এই বিয়েতে সাক্ষী দিতে হবে। হামিদ আলী ও নির্মাণ অনেকবার বলে, কিন্তু সাধনা বেগম, তাহের চৌধুরী তারা শোনে না। কিছুটা জোর করে ওদের দুজনকে সামিল করে। এই বিয়েতে কোনো আয়োজন হয়নি। ওরা সানিয়াদের বাসায় যায়। সানিয়া খুব সাধারণ পোশাকে ওদের সামনে হাজির হয়। সানিয়াকে দেখে নির্মাণ চমকে যায়, দাঁড়িয়ে পড়ে। সানিয়ার প্রথমে মাথা নত করেছিল। নির্মাণ দাঁড়াতেই হামিদ আলী বলেন, কি হলো নির্মাণ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? নির্মাণ নামটা শুনতেই সানিয়া চোখ তুলে তাকায়, আর সামনের দিকে ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে ছুটে গিয়ে নির্মাণকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তুই এতদিন কোথায় ছিলি? তুই দেখ না, তুই চলে যাবার পর আম্মু কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গিয়েছে। আমি যা সামলাতে পারছি না ভাইয়া। এই যে দীর্ঘ লড়াই, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমি কাউকে পাশে পাচ্ছি না। তোর এত অভিমান, শুধু আব্বুর সাথে রাগ করে তুই চলে গেলে। আম্মুর কথা, আমার কথা একবারও চিন্তা করলে না? আমি অনেক চেষ্টা করেছি তোর খবর নেবার, কিন্তু পাইনি। শুধু একবার খবরের কাগজে দেখেছিলাম কতগুলো আর্মি জওয়ান একটা মিশনে গিয়ে খুব সাহসিকতার পরিচয় দিয়েছে, আর সেই দলে তুই ছিলিস ক্যাপ্টেন। আমার খুব আনন্দ হচ্ছিল জানিস ভাইয়ের খবরের কাগজের ছবি দেখে। আমার মনে হচ্ছিল আমার ভাইকে আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসি, কিন্তু কোনোভাবে তোর সাথে আমি কন্ট্যাক্ট করতে পারিনি। আমি সুরভির সাথে। সুরভি প্রসঙ্গ বলতেই নির্মাণ সানিয়াকে চুপ করিয়ে দেয় আর বলে, আমার ভুল হয়ে গেছে, তোদেরকে এভাবে ছড়িয়ে চলে যাওয়া উচিত হয়নি। আমার কারণে আম্মু এখনও মানসিক রোগী হয়ে গেছে। কথাটা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, তবে তোকে আর চিন্তা করতে হবে না। আমি তো চলে এসেছি। আম্মুকে ভালো করার দায়িত্ব এখন আমার। সানিয়া আম্মু কোথায়? সানিয়া তারপর তার আম্মুকে নিয়ে আসে। আম্মুর ওই অবস্থা দেখে নির্মাণ ঠিক থাকতে পারে না। সে আম্মুর পায়ের কাছে পড়ে আর কাঁদতে কাঁদতে বলে, আম্মু, আমি খুব ভুল করেছি। এভাবে তোমাকে ছেড়ে চলে যাওয়া আমার উচিত হয়নি। তুমি আমায় ক্ষমা করে দাও। নির্মাণ কথায় কি ছিল কে জানে। আমিনা বেগম ছেলেকে নিজে কোলের ওপর টেনে নেয় আর বলে, আমিনা বেগম বলল, এত অভিমান তোর? দেখবি আমি পরের জন্মে তোর মেয়ে হয়ে জন্মাবো, আর তুই আমাকে এই জন্মে যে কষ্ট দিয়েছিস, পরের জন্মে আমি তোর মেয়ে হয়ে তোকে সেই কষ্ট দেব। তুই পারবি তো সহ্য করতে? আম্মুর মুখ থেকে এই কথা শুনে নির্মাণ সানিয়া দুজনই আম্মুকে ধরে কাঁদতে থাকে। কিছুক্ষণ কান্নার পর সানিয়া দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় তাহের চৌধুরী সানিয়ার কাছে এসে ফিসফিস করে বলে, কংগ্রেচুলেশন সানিয়ার আম্মু, আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। কিন্তু আমি তোমাকে যে কথাটা বলছিলাম, তাহলে তার কি হবে? আম্মুকে নানি ডাক শোনাতে হবে না? সেই ইচ্ছাটা কবে পূরণ হবে? এই পরিস্থিতিতে তাহির চৌধুরী যে এরকম একটা কথা বলতে পারে সামিয়া ভাবতেই পারে না। সে কোনো কথা না বলে লজ্জা মাখা মুখ হেট করে নেয় আর সেটা খেয়াল করে সেখানে উপস্থিত হামিদ আলী বলেন, ভালোই হয়েছে নির্মাণ, বোনের সাথে আব্বুর সাথে বোনের জামাই কেউ পেয়ে গেছো। ভাগ্যিস আজকে এখানে এসেছিলে, তা না হলে এই আনন্দ থেকে তুমি বঞ্চিত হতে। তবে নির্মাণ, এই বিয়েতে তুমি কিন্তু আপত্তি করবে না। তাহের কিন্তু খুব ভালো ছেলে, আর ও আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হামিদ আলীর মুখ থেকে এই কথা শুনে নির্মাণ বলেন, কি বলছেন ভাইয়া? আমি কখনোই আপত্তি করব না। আমার বোন সুখে মানে আমারও সুখ। আমি কখনো সেখানে বাধা হব না। আজকেই রেজিস্ট্রি হবে, তবে আমার ইচ্ছা আছে অনুষ্ঠান করার। তাই আজকে আইনত বিয়ে হোক, তারপর কয়েকদিন পর সামাজিকভাবে বিয়ে হবে, আর সেদিনই আপনারা আমার বোনকে ঘরে তুলবেন। নির্মাণের কথা শুনে সাধনা বেগম বলল, আমাদের কোনো অসুবিধে নেই, আমরা তো সবসময় অনুষ্ঠান করতে চাই, কিন্তু তোমার বোনের আপত্তির জন্য অনুষ্ঠানটা হয় না। ওর ইচ্ছাকে সম্মান দেওয়ার জন্য আমার ছেলে রেজিস্ট্রি বিয়েতে মত দেয়। কিন্তু আমার কিছু আত্মীয় আছে, আমারও ইচ্ছা ছিল অনুষ্ঠানে, তবে এখন যখন তুমি ফিরে এসেছো, তোমার আম্মু আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাই আজকে রেজিস্ট্রি হয়ে থাক, পরে একদিন ভালো দিন দেখে অনুষ্ঠান হবে, আর সেই দিনই আমি সানিয়াকে আমার ঘরে নিয়ে যাব। সানিয়া তাদের রেজিস্ট্রি হয়ে যায়। তারপর হামিদ আলী একাই ফিরে যায়। নিজের বাসায় নির্মাণের সাথে যায় না। সে তার আম্মু বোনের সাথে থেকে যায় আর বলে জিনিসপত্রগুলো একদিন সময় করে হামিদ আলীর বাসা থেকে নিয়ে আসবে। এইদিকে নীলিমা হামিদ আলীকে বলে, জিজু, আপনার সেই বন্ধুর খবর কি? দেখতে পাচ্ছি না কেন তাকে? ও ওর বাসায় গেছে।
আপনি তো বলেছিলেন যে ওর কেউ নেই, তাহলে বাসায় এলো কোথা থেকে? নীলিমার কথায় হামিদ আলী খুব বিরক্ত হয় আর বলে, তুমি বড্ড বেশি কথা বলো নীলিমা। ওর কেউ নেই কথা আমি কখনো বলিনি, ওর সবাই আছে, কিন্তু কোনো একটা কারণে ও সবার থেকে দূরে চলে গিয়েছিল। এখন এসব সমস্যা মিটে গেছে, তাই আবার সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। তুমি আর এই নিয়ে প্রশ্ন করো না। কিন্তু জিজু, আপনার বন্ধুকে কিন্তু আমার পছন্দ হয়েছে, তাই আমি চাই ওকে বিয়ে করতে, আর এই দায়িত্বটা আপনাকে নিতে হবে। শোনো নীলিমা, আজকে তোমাকে একটা কথা বলি। নির্মাণ তোমাকে পছন্দ করে না। ওর লাইফে একটা ঘটনা আছে যেটা ও ভুলতে পারছে না। ও সেই মেয়েকে আজও ভালোবাসে, তাই ও লাইফে শুধু তুমি কেন, ও কোনো মেয়েকেই জায়গা দেবে না। তাই তুমি মিথ্যা স্বপ্ন দেখো না। আমি তোমার জন্য ভালো ছেলে দেখব, আর যদি তোমার কাউকে ভালো লাগে তাহলে তো কোনো প্রশ্নই নেই। তুমি তাকে বিয়ে করে সুখী হও, আর নির্মাণকে বিরক্ত করা ছেড়ে দাও। হামিদ আলীর মুখ থেকে কথা শুনে নীলিমা বলে, কি বলছেন জিজু? আজ পর্যন্ত আমি যা চেয়েছি তাই পেয়েছি। আপনার এই বন্ধুকে আমার চাই, মানে আমার চাই, তা সে যে কোনো মূল্যেই হোক না কেন। কথাটা বলে নীলিমা সেখান থেকে চলে যায় আর হামিদ আলীকে চিৎকার করে বলে, নীলিমা, পাগলামি বন্ধ করো। যে তোমার নয় সে কখনোই তোমার হবে না, তাই তাকে পাবার কথা ভুলে যাও। ও একজন আর্মি অফিসার, ওর সাথে কোনো রকম ঝামেলায় যাবে না। যদি কিছু হয় আমার থেকে খারাপ কেউ হবে না। আপু, ওয়াসিম তোর জন্য একটা জব দেখেছে, তুই করবি? কি কাজ? একটা সেলসের কাজ। হ্যাঁ, আমি করব, যে কোনো কাজ হলেই চলবে। তুই ওয়াসিমের সাথে কথা বল, আমার কোনো সমস্যা নেই। ওয়াসিম যে কোম্পানিতে কাজ করে এই মহিলা তার পরিচিত, সেই বলেছে কতগুলো মেয়ে দেখে দিতে সেলসের জন্য। ওয়াসিম আমাকে বলেছিল, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে আমি কি করে করব। আমি তখন ওকে বললাম, আপু তো বসেই আছে, আপুকে বলো না। তারপর ওয়াসিম সেই মহিলার সাথে কথা বলেছে, ও তোকে নিয়ে যেতে বলেছে। তাহলে আমি ওয়াসিমকে বলবো তুই কালকে ওর সাথে যাবি। ওয়াসিম হলো তনুর স্বামী। তনুর বিয়ে হয়ে গেছে, একটা ছোট 3 বছরের ছেলে। কিন্তু সুরভি এখনও বিয়ে করেনি। অনেক চেষ্টা করেছিল, অনেক ছেলে প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সুরভি তাদেরকে সকলকে না বলে দিয়েছে। তারপর ওয়াসিমের সাথে সুরভি সেই কোম্পানিতে যায়, আর সেই কোম্পানির ম্যাডামের সাথে কথা বলে। সেই কোম্পানির ম্যাডাম আর কেউ নয়, হামিদ আলীর স্ত্রী রাবেয়া বেগম। রাবেয়া সুরভিকে দেখে বলেন, তোমার নাম কি? সুরভি চৌধুরী। দেখো, কাজটা এমন কিছু কঠিন নয়, একটু ঘুরে ঘুরে করতে হবে সেলসের কাজ। কিছু কসমেটিক্স আমি তোমায় দেব, সেগুলো নিয়ে তোমার বিভিন্ন পার্লারে গিয়ে মেয়েদের বোঝাতে হবে, দেখাতে হবে ওদের উপকারিতা সম্বন্ধে, ওদেরকে বলতে হবে। এমনকি বিভিন্ন বাসাতে যেতে হবে, 3-4টা জায়গায় একদিন কভার করতে হবে। সপ্তাহে 5 দিন কাজ করবে, একদিন ছুটি থাকবে, আর একদিন আমাদের অফিসে বসে কসমেটিক্সগুলো প্যাকেট করতে হবে। এইগুলো তোমার কাজ। তুমি মাসে 8,000 টাকা মাইনে পাবে, তারপর কমিশন আছে। এখন বলো তুমি রাজি আছো কি না? যদি রাজি থাকো তাহলে কালকে একটা তোমার বায়োডাটা তুমি আমাকে দেবে, পরশু তুমি জয়েন করবে। কাজটা সুরভি খুব প্রয়োজন ছিল, তাই সে বলে, ম্যাম, কালকে আমি আমার বায়োডাটা আপনাকে দেব, আমি জবটা করব। তারপরের দিন সুরভি বায়োডাটা জমা দেয়। কি ব্যাপার ম্যাডাম, কি এখনো ঘুমা থেকে ওঠেননি? হ্যালো, কে বলছেন? আমি তোমার স্বামী বলছি। তাই বুঝি? তা এখনও তো আমার বিয়ে হয়নি, আপনি কি করে আমার স্বামী হলেন? সামাজিক বিয়ে হয়নি ঠিক কোথায়, কিন্তু আইনের দিক থেকে আমরা স্বামী স্ত্রী। ও তাই বুঝি। আসলে ডাক্তারবাবু কী হয়েছে জানেন তো, আমি না কিছু মনে করতে পারছি না, আমার মানসিক সমস্যা হয়েছে। আমি কিছু মনে করতে পারি না, আমি সব ভুলে যাই। তাই আপনাকে মানসিক ডাক্তার দেখাতে হবে। আপনার হাতে কোনো সেরকম জানাশোনা ডাক্তার আছে? সানিয়ার কথা শুনে তাহের চৌধুরী বলেন, তা কি মানসিক সমস্যা হয়েছে? এই যে আপনি বললেন আপনি আমার স্বামী, আমি তো তোমাকে চিনতে পারছি না, এটাই এক সমস্যা। কবে হলেন আমার স্বামী? এখন কিছু বলবো না, সামাজিক বিয়েটা হোক, তারপর বাসর রাতে মজা দেখাবো। মানসিক সমস্যা কোথায়? আপনার কাছে গেলে তো? আমাকে ছাড়া তোমার কোনো উপায় নেই, আমার কাছে তোমাকে আসতে হবে। এখন ভাইয়া আমাদের সাথে আছে, আমার কাউকে দরকার নেই। তাই বুঝি তো। আমার শালা কবে যাচ্ছে? কোথায় যাবে? 1 মাসে ছুটি নিয়ে এসেছি, 1 মাস তো হয়ে গেল, চাকরিতে জয়েন করতে হবে না বুঝি?
কথাটা শুনে সানিয়া মনটা খারাপ হয়ে যায়। সে বলে, সরি, এখন রাখছি আমি। আমার মনে ছিল না ভাইয়া কালকে চলে যাবে। আমি পরে আপনার সাথে কথা বলবো। এখন ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাইয়া রুমে শুয়ে আছে। কথাটা বলে সানিয়া ফোনটা কেটে দেয়। তারপর সে নির্মাণের রুমে যায়, দেখে নির্মাণ ঘুমাচ্ছে। সানিয়া নির্মাণকে ডাকে আর বলে, ভাইয়া ভাইয়া উঠ, সকাল হয়ে গিয়েছে। বোনের ডাক শুনে নির্মাণ ঘুম ঘুম চোখে সানিয়ার দিকে তাকায় আর বলে, কটা বাজে বলো তো? সকাল 7:30। ভাইয়া তুই তো এত বলা পর্যন্ত ঘুমাস না, আর যে ঘুমালি। কালকে অনেক রাত পর্যন্ত ল্যাপটপে একটা মুভি দেখেছিলাম, তাই দেরি হয়ে গেছে। ভাইয়া আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছে। কেন? তোর তো ছুটি শেষ, তুই তো চলে যাবি। তা তো যেতেই হবে, তুই চিন্তা করিস না। তুই আম্মুকে দেখাশোনা করবি, আমি আবার আসবো। এবার ভেবেছি অফিসে গিয়ে ওয়েস্ট বেঙ্গলে কোথাও ট্রান্সফার নিয়ে নেব, আর তোকে আর আম্মুকে আমার কাছে নিয়ে গিয়ে রাখবো। আমি তোর সাথে কি করে থাকবো ভাইয়া? কেন, আমার সাথে থাকতে পারবি না? তাহলে ওই ডাক্তারের কি হবে? তুই তো সেদিন সই করে দিলি, আমি যে কিছু বলবো তার সুযোগও দিলি না। কথাটা শুনে নির্মাণ হাসতে থাকে আর হাসতে হাসতে বলে, কেন, তোর এই বিয়েতে মত নেই? তাহের কিন্তু খুব ভালো ছেলে, আমি জেনেছি, আমার খুব পছন্দ। আর বিয়ে তো করতেই হবে, মেয়েদের ঘরে রাখা যাবে না। ঠিক আছে, তার আগে তোকে কথা দিতে হবে। আমি তখনই যাব যখন তুই আমার ভাবিকে নিয়ে আসবি। তুই বল না ভাইয়া, তুই বিয়ে করবি? সানিয়ার কথা শুনে নির্মাণ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, না রে সানিয়া, আমাকে বিয়ের কথা বলিস না, আমার পক্ষে সম্ভব নয় বিয়ে করার। যেমন চলছে তেমনই চলতে দে। তুই চলে গেলে আমি আম্মুর জন্য লোক রেখে দেব, আমি নিজেই আম্মুর সেবা করবো, কিন্তু কখনো আমি বিয়ে করব না। আর সূর্য যদি তোর জমিনে ফিরে আসে, তুই তখনও বিয়ে করবি না? ওসব কথা ছাড়, যা হওয়ার নয় তা নিয়ে ভেবে লাভ নেই। আম্মু ঘুম থেকে উঠেছে। বোন, একটু চা কর, আমি খেয়ে বাথরুমে যাব। ভাইয়া আজকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবি? কোথায় যাবি বল? তুই যেখানে থাকতিস ওই হামিদ আলীর ওখানে বাসায় ঘুরতে যাব। উনি আমাকে অনেক অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু আমি তো জানি না, তাই বলছিল তোমার ভাইয়া জানে। তুমি ওর সাথে আসবে, যাবি ভাইয়া আমাকে নিয়ে? সানিয়ার কথা শুনে নির্মাণ খানিকটা ভাবলো, তারপর বললুম, এখানে একটু সমস্যা আছে, আমি যাব না। তুই বরং ডাক্তারবাবুর সঙ্গে চলে যা, উনি তো আবার হামিদ আলীর ঘনিষ্ঠ বন্ধু। ওখানে যেতে তোর কি সমস্যা ভাইয়া? আসলে হামিদ ভাইয়ার একটা শালি আছে, তার নাম নীলিমা। ভীষণ গায়ে পড়া একটা মেয়ে, আমার পছন্দ নয়। এসব মেয়েকে যত এড়িয়ে থাকবি ততই ভালো। নির্মাণের কথায় সানিয়া বুঝতে পারে, তাই সে আরও কিছু বলে না। দেখতে দেখতে নির্মাণের ছুটি শেষ হয়ে যায়, সে আবার কাজের জায়গায় চলে যায়। কিছুদিন পর সিকিমের ধস নামে অনেক পর্যটক বিপদে মুখোমুখি হয়। নির্মাণে তাদের উদ্ধার করার জন্য সেখানে রওনা হয়। ক্যাপ্টেন নির্মাণের নেতৃত্বে পুরো 15 থেকে 20 জন আর্মি সেনা ঝাঁপিয়ে পড়ে। তারা সমস্ত বিপদকে তোয়াক্কা না করে পর্যটকদের রক্ষা করে। দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নির্মাণদের সাহসিকতার খুব খুশি হয়। হ্যালো সানিয়া, কেমন আছিস রে? সানিয়ার কথা শুনে রান্নাঘর থেকে আম্মুর জন্য খাবার রান্না করছিল। হঠাৎ আব্বু ফোন আসায় সানিয়া একটু ভাবলো, সে এতদিন পর কেন আব্বু ফোন করেছে। ফোন ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে ফোনটা কেটে যায়। সানিয়া ওই কাজেই মন দেয়। ফোন আসে, সানিয়া ফোনটা রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোর আম্মু কেমন আছে? আল্লাহ যেমন রাখছে। তা হঠাৎ এতদিন পর ফোন? তোর ভাইয়ের ফোন নাম্বার জানিস? তোর ভাইয়ের সাথে কথা বলবো। হ্যাঁ জানি, কিন্তু ভাইয়া দিতে বারণ করেছে। সানিয়া, আমি ভুল করেছি, তোর ভাইয়ের কাছে ভুল করেছি, তোর আম্মুর কাছে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি অনুতপ্ত, তোদের সাথে এরকম ব্যবহার করা আমার ঠিক হয়নি। আমার আত্ম অহংকার আমাকে শেষ করে দিল। আমি ভীষণ অপরাধী। আমি তোর কাছে যেতে চাই, তুই কোথায় থাকিস আমাকে বল, ঠিকানা দে। আমি একা থাকতে পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে। আমার হার্টের প্রবলেম হয়েছে, ডাক্তার আমার সার্জারির জন্য বলেছে। কি করব কিছুই বুঝতে পারছি না, তোরা আমায় ক্ষমা করে দে। কথাটা বলে জায়ান চৌধুরী কাঁদতে থাকে, আর সেটা দেখে সানিয়া বলে, আব্বু তুমি আম্মুর সাথে কথা বলো, আম্মু যদি তোমায় ক্ষমা করে দেয় তবেই আমরা তোমায় ক্ষমা করব। কথাটা বলে সানিয়া তার আম্মুকে ফোনটা দেয়। আমিনা বেগম ফোন ধরে। জায়ান চৌধুরী কাঁদতে থাকে, আর সেটা দেখে আমিনা বেগম স্থির থাকতে পারে না। যতই হোক স্বামী এতদিন সংসার করেছে, তাই আমিনা বেগম তার
স্বামীকে বলে, তুমি চিন্তা করো না, তুমি আমাদের কাছে এসো, এখান থেকে তোমাকে ডাক্তার দেখাবো। তুমি জানো তোমার ছেলে আজ কত বড় অফিসার হয়েছে। তুমি বলেছিলে কিছু করতে পারবে না, কিন্তু সেদিন তুমি ভুল ছিলে। তুমি ওকে অনেক অপমান করেছ, তাই সবার আগে তুমি ছেলের কাছে ক্ষমা চাইবে। তুমি জানো আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আমাদের জামাই ডাক্তার, ওই আমাকে চিকিৎসা করে ভালো করেছে। তুমি আমাদের কাছে চলে এসো। স্ত্রীর কথা শুনে জায়ান চৌধুরী বলে, আমি সব জানি। আমার নির্মাণ আজকে অনেক বড় অফিসার হয়েছে। আমার উচিত হয়নি ওর সাথে ওরকম ব্যবহার করার, কিন্তু আমি তো ভুল করেছি, তাই আমি চাইবো ক্ষমা। তোমরা কোথায় আছো বলো, আমি তোমাদের কাছে চলে যাব। তোমাদেরকে ছাড়া আমি আর থাকতে পারছি না। জীবনে অনেক তো অর্থ ইনকাম করলাম, কিন্তু সে শান্তি পেলাম কোথায়? আমার দুটো সুন্দর নিষ্পাপ ছেলে মেয়ে, তাদেরকে অবহেলা করেছি। তোমার মতো সহধর্মিণীকে অপমান করেছি, শুধু টাকার পেছনে ছুটেছি। আজ টাকা থেকে আমি অসহায়, আমি বাঁচতে চাই। আমি না, আমার সন্তানদের নিয়ে, তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই। আমাকে ফিরিয়ে দাও না। আমার কাজের জন্য আমি অনুতপ্ত। আমি আগামীকাল তোমাদের কাছেই যাচ্ছি। তারপরের দিন জায়ান চৌধুরী মেয়ের কাছে চলে আসে। নির্মাণ চলে যায়। তারপর জায়ান চৌধুরী তার মেয়েকে সানিয়াকে ও স্ত্রী আমিনাকে খুব অপমান করত। সেই সময় সানিয়া কিছু করতে পারেনি। তারপর সানিয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করে চাকরির চেষ্টা করে, চাকরি পেয়েও যায় একটা প্রাইভেট কোম্পানিতে। তারপর ফ্ল্যাট ভাড়া নেয়, নিজের আম্মুকে নিয়ে চলে আসে। হামিদ, তোমার মনে আছে সামনের 15 তারিখে আমাদের জীবনে কী ঘটেছিল? মনে নেই কি ঘটেছিল। ওই দিন আমাদের বিয়ের দিন, আমাদের দুটো মন এক হয়েছিল। তোমার কিচ্ছু মনে পড়ছে না? স্ত্রীর কথা শুনে হামিদ আলী লজ্জায় পড়ে যায়। তারপর বলেন, সরি ডার্লিং, আমার একদম মনে ছিল না। দেখতে দেখতে 10 বছর হয়ে গেল। হ্যাঁ, সেজন্য ভাবছি ওই বিশেষ দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই দিন একটা পার্টির আয়োজন করব। তুমি তোমার সমস্ত গেস্টকে নিমন্ত্রণ করবে, আর আমিও আমার কোম্পানির যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে বলবো। আমার অসুবিধা নেই তো? অসুবিধা আমার কিসের? খুব ভালো হয়। আমি ভাবছি নির্মাণকে নিমন্ত্রণ করব, আর ডক্টর তাহের চৌধুরী ও হবু স্ত্রীকে নিমন্ত্রণ করব। তোমার সমস্যা নেই তো? না না, সমস্যা কিসের? সমস্যা কিন্তু নীলিমা যদি আসে তাহলে সে তো আবার নির্মাণকে দেখে আবার ওকে জ্বালাতে শুরু করবে। আমি ম্যানেজ করব, তোমাকে চিন্তা করতে হবে না। স্ত্রীর সাথে আলোচনা করে হামিদ আলী রাতের দিকে নির্মাণকে ফোন করে আর বলে, হ্যালো নির্মাণ, কি করছো? কি আর করার ভাইয়া, একটু বসে টিভি দেখছিলাম। তুমি তো সিকিমে যেভাবে ঝুঁকি নিয়ে পর্যটন দিয়ে প্রাণ বাঁচালে দেশের সরকার তোমাকে স্যালুট করেছে। আর আমিও তোমার জন্য গর্ববোধ করছি যে একটা ভালো ছেলেকে আমি কাজের জন্য বলেছিলাম। তা ভাই, তুমি কলকাতায় কবে আসছো? হামিদ আলীর কথা শুনে নির্মাণ হাসলো। তারপর বলল, ধন্যবাদ ভাইয়া আমার প্রশংসা করার জন্য। আমি অফিসের কাছে আবেদন করছিলাম, আমার আবেদন মঞ্জুর করেছে। আমি সামনের মাস থেকে ওয়েস্ট বেঙ্গলে চলে যাচ্ছি। কলকাতায় সম্ভবত এবার থেকে আমি থাকবো। তাই আমি খুব খুশি হলাম। আমার ভাইয়ের সঙ্গে রোজ তাহলে আবার দেখা হবে। ভাই নির্মাণ, তোমার সাথে একটা কথা আছে, বলতে পারো? কথাটা আমার স্ত্রী রাবেয়া এবং আমার উভয়ের। তুমি যদি শুনতে চাও তাহলে আমি বলতে চাই। আর তোমার ভাবি তোমার সাথে কথা বলবে, তুমি কথা বলো ওর সাথে। এরপর রাবেয়া বেগম নির্মাণের সাথে কথা বলে আর বলে, হ্যালো নির্মাণ, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাবি। আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। আমরা ভালো আছি আল্লাহর রহমতে, দোয়ায়। তোমাকে একটু অনুরোধ করছি। এটা অনুরোধ নয়, তোমার ভাবির আদেশ বলতে পারো। আর এটাকে না করার তোমার অধিকার নেই। সামনে 15 তারিখে আমার আর হাবিদের 10 বছর বিবাহিত জীবন সম্পন্ন হচ্ছে, আর এই উপলক্ষে একটা পার্টির আয়োজন করা হয়েছে। তুমি অবশ্যই প্রধান গেস্ট হিসেবে সেখানে উপস্থিত থাকছো। আমি কিন্তু কোনো অজুহাত শুনবো না। তুমি আসছো মানে তুমি আসছো। ওকে, আমি এখন রাখছি, বাই। কথাটা বলে রাবেয়া বেগম ফোন কেটে দেয়। নির্মাণ কিছু বলতে চাইলেও রাবেয়া বেগম ফোনে সুইচ অফ করে দেয়। নির্মাণের আর কিছু বলার হয় না। এই দম্পতি নির্মাণের অনেক উপকার করেছে, তাই ওদের আদেশ অমান্য করার সাধ্য নির্মাণের নেই।
কি করবে, অফিসকে বলে ট্রান্সফার কিছুদিন আগে করেই ফেললো। তারপর সে কলকাতায় অফিসে জয়েন করলো। দেখতে দেখতে ওদের বিবাহ বার্ষিক এসে গেল। সেদিন নির্মাণে সেখানে হাজির হলো, আর নির্মাণকে দেখেই নীলিমা ছুটে এসে নির্মাণকে জড়িয়ে ধরে আর বলে, কেমন আছো নির্মাণ? তোমাকে কতদিন দেখিনি। আমি ফোন করলে তুমি ফোন কেটে দাও কেন গো? ব্যস্ত থাকো, আমার সাথে কথা বলার সময় নেই তোমার? নীলিমা যখন নির্মাণকে এই কথাগুলো বলছিল, ঠিক তার কিছু দূরে একটা মেয়ে নির্মাণের দিকে তাকিয়েছিল। সেটা নির্মাণ খেয়াল করেনি। সেই সময় হামিদ আলী মেয়ে সেই মেয়েগুলো উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এসেছো শুনে আমি খুব খুশি হলাম। আমাদের ম্যাডামের খুব ইচ্ছা ছিল একটা কোম্পানি খোলার, আর তোমরা প্রত্যেককে ওকে সহযোগিতা করেছো। আমাদের ম্যাডাম বলে তোমরা খুব পরিশ্রম আর নিষ্ঠুরতার সাথে কাজ করেছো। আমি খুব খুশি। আচ্ছা, তোমাদের নাম কি সুরভি? সুরভি নামটা বলতে নির্মাণ ওর দিকে তাকিয়ে দেখে, আর সুরভি তখন এক দৃষ্টিতে নির্মাণের দিকে তাকিয়েছিল। হামিদ আলীর কোনো কথাই তার কানে ঢোকে না। হামিদ আলী পুনরায় জিজ্ঞাসা করলে তখন তার পাশ থেকে সুরভির এক বান্ধবী সে তা বলে, সুরভি স্যার কিছু জিজ্ঞাসা করছে। সেই বান্ধবীর কথা শুনে সুরভির ধ্যান ভাঙে। সে তখন নির্মাণের থেকে চোখ ফিরিয়ে হামিদ আলীর দিকে তাকায় আর বলে, স্যার আপনি কিছু আমাকে বলছেন? হ্যাঁ, তুমি কি চিন্তা করছিলে? কিছু নয় স্যার, আমি একটু অন্যমনস্ক ছিলাম, তাই আপনার কথা আর শুনতে পাইনি। চলো ওই দিকে, আমার সকল গেস্টের সাথে তোমাদের আলাপ করিয়ে দেই। কথাটা বলে হামিদ আলী মেয়েদেরকে নিয়ে নির্মাণের কাছে যায় আর নির্মাণকে দেখিয়ে বলে, নির্মাণ, এদের সাথে আলাপ করো। আমি তোমায় বলেছিলাম না তোমার ভাবি নতুন কোম্পানি খুলেছে? এরা সবই ওদের কোম্পানির এমপ্লয়। এর নাম সুরভি। এর নেতৃত্বে এই টিম কাজ করে। এরা সেলেনের কাজ করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে। সুরভি, এ হলো নির্মাণ সাহেব চৌধুরী। এর নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। এ একজন আর্মি মেজর। গতবার সিকিমে ধসে অনেক মানুষ বিপদের মুখে পড়েছিল, আর নির্মাণের নেতৃত্বে আর্মিরা নিজের যান বাজি রেখে পর্যটনদের বাঁচিয়েছে। সেজন্য ভারত সরকার এই টিমের প্রশংসা করেছে। নির্মাণ এখন আমাদের কলকাতার অফিসে জব করছে। হামিদ আলী যখন কথাগুলো বলছিল, নীলিমা খুব বিরক্তি হয়ে নির্মাণের উদ্দেশ্য করে বলেন, চলো তো ওদিকে, এদের সঙ্গে আলাপ করে কি হবে? এদের মতো ভিখারিদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আপুর কোম্পানিতে কাজ করে, কত আর মাইনে পায় এরা? যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সেরকম ভালো না, এরা লেখাপড়া ভালো করে জানে না। নীলিমার কথা শুনে হামিদ আলী খুব রেগে যায় আর নীলিমাকে বললেন, তুমি কি সব উল্টোপাল্টা কথা বলতেছো? কোথায় কি বলতে হয় তুমি জানো না? আমি ঠিকই বলেছি, খেয়ে দিয়ে কাজ নেই, ওদের সাথে আবার আলাপ করে দিচ্ছ। চলো নির্মাণ, ওইদিকে পার্টি শুরু হয়ে গেছে। নীলিমার কথায় নির্মাণ খুব বিরক্ত হয়। ঠিক সেই সময় সানিয়া ও ডাক্তার তাহের চৌধুরী সেখানে আসে, আর সানিয়া নির্মাণকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া পুরো সারপ্রাইজ। তুই আমায় বলিসনি কেন এখানে আসবি? তোর সাথে আমার অনেক কথা আছে ভাইয়া, তুই আমাদের বাসায় চল। আরে ভাইয়াকে আটকে রাখবো না, ও বাসাতেই যাবে। আজকের দিনটা তোমরা তো ভাই বোনে এখানেই থাকবে। কালকে গিয়ে যত কথা আছে সব বলবে। হামিদ আলী যখন সেই কথাগুলো বলছিল, সুরভি হামিদ আলীর উদ্দেশ্য করে বলে, স্যার এখন আমরা আসছি, পরে কথা হবে। ম্যাডামকে বলবেন আমরা চলে গেছি। চলে গেলে হবে? খাওয়া দাওয়া করতে হবে না? স্যার আমার কিছু ভালো লাগছে না। আমার বান্ধবীরা যদি খায় ওরা খেতে পারে, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। এখন আমি বাসায় যাব, নইলে বাসার লোক চিন্তা করবে। সানিয়া সুরভিকে চিনতে পারে। সানিয়া তখন নির্মাণের দিকে তাকিয়ে থাকে আর দেখে তার ভাইয়া এক দৃষ্টিতে সুরভির দিকে তাকিয়ে আছে। সানিয়া কিছু বলে না। নীলিমা তখন ন্যাকামি করে বলেন, ওরা চলে যেতে চাইছে, যাক না, ওদের আবার কেন আটকাচ্ছেন জিজু? পার্টি শেষ করে সানিয়া নির্মাণকে নিয়ে একটা রুমে যায় আর নির্মাণকে উদ্দেশ্য করে বলেন, ভাইয়া সুরভি এসেছিল, তোকে চিনতে পারিসনি? সানিয়ার কথা নির্মাণ উত্তর দেয়, আর তখন সানিয়া বলেন, আমি জানি ভাইয়া তুই সুরভিকে আজও ভালোবাসিস। কি হবে, ও তো আমাকে বুঝতেই চাইলো না। ওই নীলিমা বলে মেয়েটা কেন বারবার তোর সাথে এরকম করছিল? তুই ওকে বারণ করিস না কেন? সুরভি কি ভাবলো বলতো? ওই মেয়েটাকে অনেকবার বারণ করেছি, কিন্তু শুনে না। একদম বেহায়া মেয়ে যাকে বল। শুধু আমি হামিদ ভাইয়ের জন্য কিচ্ছু বলিনি। ভাইয়াকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আর ভাবিও খুব ভালো মনের মানুষ। ওর বোনটা কেন যে এত বাজে আমি জানি না। তুই সুরভির সাথে কথা বলছিস? না ভাইয়া তুই বাসায় চল, তোর জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুই বাসায় তো চল, গেলে দেখতে পাবি।
নির্মাল সানিয়ার সাথে তাদের বাসায় আসে আর বাসায় তার আব্বুর জাহান চৌধুরীকে দেখে নির্মাল একটু অবাক হয়ে যায়। সেটা দেখে জাহান চৌধুরী বলেন, কিরে, নিজের আব্বুকে চিনতে পারছিস না? কথাটা বলে জায়ান চৌধুরী নির্মাণকে জড়িয়ে ধরে আর বলেন, কিরে, খুব রেগে আছিস? আব্বুকে ক্ষমা করবি না? আমি খুব খারাপ লোক নয়, তোর সাথে যেটা করেছি সেটা ঠিক করিনি। আমি ভুল ছিলাম, তাই তোর কাছে ক্ষমা চাইছি। তুই ক্ষমা করে দে, তা না হলে আমি মরে গিয়েও শান্তি পাবো না। তুই আমার বুকে আয় আব্বু, এই বুকে অনেক কষ্ট। আমি যে এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমার হার্টের সার্জারি করতে হবে। ডাক্তার আমাকে টেনশন নিতে বারণ করেছে। আমি আর এত চিন্তা নিতে পারছি না। এই বয়সে এসে আমি বুঝতে পারছি আমার কর্মফলে তুই আমায় ফিরিয়ে দিস না আব্বু। একবার আব্বু বলে ডাক না, তাহলে আমার বুকের যন্ত্রণাটা অনেক কমে যাবে। আব্বুর কথা শুনে নির্মাণ আর নিজেকে ধরে রাখতে পারে না, আব্বুকে জড়িয়ে ধরে আর বলেন, তুমি কোনো দোষ করনি আব্বু, তাই কেন ক্ষমা চাইছো? আমাদের সময় খারাপ যাচ্ছে, আর আমার ভাগ্য যা ছিল সেটাই হয়েছে, এই নিয়ে তুমি চিন্তা করো না। নির্মাণের কথা শুনে জায়ান চৌধুরী বলেন, শুধু সানিয়া নয়, তোকেও তো বিয়ে করতে হবে, আর বৌমা আসবে না। আমি যে আমার পুত্রবধূকে দেখতে চাই, এই বৃদ্ধার শেষ ইচ্ছা তুই পূরণ করবি না? হ্যাঁ রে, সেই ফরিদের মেয়েটার খবর তুই জানিস? আমি জানি তুই মেয়েটাকে ভালোবাসিস, তাই তো এখনো কোনো মেয়েকে তোর মনে জায়গা দিসনি। আমি মেয়েটার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। ওর আব্বু কিছু কথা আমার মনে গেঁথে গিয়েছিল, আর সেটা আমি মেয়েটার উপর প্রকাশ করেছিলাম। আমার উচিত হয়নি মেয়েটাকে ওভাবে বলার। তবে যদি তুই ওর খবর রাখিস, একবার নিয়ে আয় না আমার কাছে। আমি ওর কাছে ক্ষমা চাইব, আর যদি এখনো বিয়ে না হয়, আমি ওকে আমার পুত্রবধূ বানাবো। কথাটা শুনে নির্মাণ সেখান থেকে চলে যায়। সে কিছু না বলে সানিয়া তার আব্বুর কাছে এসে বলেন, আব্বু, তোমাকে চিন্তা করতে হবে না। ভাই ওই মেয়েটাকে আজও ভালোবাসে। তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি সব ব্যবস্থা করছি। ওই মেয়ে যদি বিয়ে না হয়, আমি ওকে আমার ভাবি বানাবো। তুই তাই কর। আমি আমার ছেলেকে সংসারী হতে দেখতে চাই। ও তো জীবনে কারো সাহায্য না নিয়েই এত বড় জায়গায় এসেছে। আমার ছেলের মধ্যে জেদ ছিল, তাই তো জীবনে এত বড় সাফল্য পেল আজ। দেশের একজন নামকরা আর্মি অফিসার। আমার কোনো পরিচয়ের দরকার নেই। এখন সকালে আমাকে মেজর নির্মাণ সাহেব চৌধুরীর আব্বু বলে জানে। আমার খুব গর্ব হয় জানিস। এরকম ছেলের আব্বু হতে পেরে আমার খুব খুশি হয়। তুই আর দেরি করিস না, তোর সাথে সাথে আমি তোর ভাইয়েরও বিয়ে দিতে চাই। তোর আব্বু আর হয়তো বেশি দিন বাঁচবে না। তার কিছুদিন পরে সানিয়া হামিদ আলীর স্ত্রীর সাথে দেখা করে, তার অফিসের ঠিকানা আর হামিদ আলীর স্ত্রীর উদ্দেশ্য বলে, ভাবি, আমাকে তো আপনি চেনেন। ওই পার্টির দিন আমি গিয়েছিলাম ডক্টর তাহের চৌধুরীর সাথে, আমার বিয়ে হবে। সানিয়ার কথা শুনে রাবিয়া বেগম হাসতে থাকে আর বলেন, তোমাদের পরিচয় দিতে হবে না, ওই দিন সব আমি জেনে গেছি। তুমি শুধু ডক্টর সাহেবের স্ত্রী হও না, নির্মাণের বোন। নির্মাণ আমার কাছে খুব প্রিয় ও পছন্দের একজন। এখন বলো, কেন আমার কাছে কি দরকার? রাবিয়া বেগমের কথা শুনে সানিয়া একটু ভাবলো কি বলবে। তারপর সব কিছু চিন্তা করে সে রাবিয়া বেগমকে বলল, ভাবি, আপনার এখানে কাজ করে সুরভি ও ঠিকানাটা একটু দিবেন? আসলে আমার বান্ধবী, আমরা একই স্কুলে পড়তাম। সেদিন আমাদের পার্টিতে ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু ঠিকানা নেওয়া হয়নি। যদি দেন খুব ভালো হয়। সুরভি তো আজকে অফিসে এসেছে, তুমি ওর সাথে কথা বলো না? তবে একটু ওয়েট করতে হবে, ও মার্কেটে বেরিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। তুমি ততক্ষণ বসে কিছু খাও। সানিয়া রাবিয়া বেগমের অফিসে শুধু অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুরভি ফিরে এলে রাবিয়া বেগম সানিয়াকে দেখে সুরভির উদ্দেশ্যে বলেন, সুরভি, তোমার বান্ধবী সানিয়াও কিন্তু তোমার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, ওর সাথে কথা বলো। সানিয়াকে দেখে সুরভি মাথা নত করে নেয়। তখন সানিয়া বলেন, ভাবি, আমি ওকে নিয়ে একটু যাচ্ছি, আপনার সমস্যা হবে না তো? সমস্যা হবে কেন? বান্ধবীর সাথে কতদিন পর দেখা, গল্প করবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া আজকের কাজ কমপ্লিট হয়ে গেছে, ও তোমার সঙ্গে যেতে পারে। সুরভি, আজকের মতো তোমার ছুটি, তুমি যাও, সানিয়ার সাথে গল্প করো। সানিয়া সুরভিকে নিয়ে একটা পার্কের বেঞ্চে বসে। তারপর সুরভির উদ্দেশ্যে বলেন, কেমন আছো ভাবি? তোমার ভাই আমাকে অধিকার দেয়নি,
তাই আমাকে ভাবি বলে ডাকবে না। ঠিক আছে, ডাকবো না। তা তুমি কেন বিয়ে করোনি? আমি সাবিয়া ভাবির মুখ থেকে শুনলাম তোমার নাকি এখনো বিয়ে হয়নি। কারো অপেক্ষায় তুমি আজও বসে আছো? আমার ব্যক্তিগত কথা আমি কারোর সাথে শেয়ার করি না। তুমি ভাইয়াকে আজও ভালোবাসো? আমার কাজ আছে, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না, আমাকে বাসায় ফিরতে হবে। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমি তোমাকে যেতে দিব না। বলো, কার জন্য তুমি এখনো বিয়ে করোনি? আমি শুনেছি তোমার বোন তনুরও বিয়ে হয়ে গেছে, ওর একটা ছোট্ট বাচ্চা, ওর জামাই তোমাকে এই কাজটা করে দিয়েছে। সত্যিটা বলো সুরভি, কেন কষ্ট পাচ্ছ তুমি? জানো ভাইয়া ভালো নেই। সানিয়ার কথায় সুরভি রেগে যায় আর বলে, কোথায় ভালো নেই? সেদিন তো দেখলাম ম্যাডামের বোন নীলিমা ম্যাডামের সাথে ভালোই তো রঙ্গলীলা করছিল, আর তুমি বলছো ভালো নেই? ওই মেয়েটা একটু এরকম, ভীষণ গায়ে পড়া। ভাইয়া মেয়েটাকে পছন্দ করে না, শুধু হামিদ ভাইয়ের শালি বলে কিচ্ছু বলে না। একসময় ভাইয়া খুব কষ্টে ছিল, হামিদ ভাইয়া ওকে সাহায্য করে। হামিদ ভাইয়া আর্মিতে চাকরি করতো আগে, ওই ভাইয়াকে উৎসাহ দিয়েছিল আর্মিতে জয়েন করার জন্য, সেই কারণে ভাইয়া কিচ্ছু বলে না। কিন্তু ভাইয়া খুব বিরক্ত ওই মহিলার ওপর। আমার ভাইয়ের মনে শুধুই তুমি আছো। কথাটা বলে সানিয়া কাঁদতে কাঁদতে সুরভির পায়ের ওপর পড়ে যায় আর বলে, প্লিজ ভাবি, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, তুমি আর ভাইয়াকে ফিরিয়ে দিও না। তুমি জানো আমার আব্বু অনেক বদলে গেছে, ও তোমার খোঁজ নিতে বলেছে। আব্বুর কোনো সমস্যা নেই তোমাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে। প্লিজ ভাবি, তুমি আর না বলো না। আমার ভাইয়া তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, ও জীবনে অনেক কষ্ট করেছে। আর ভাইয়াকে ফিরিয়ে দিও না। আমার ভাইয়ার জীবন তখন পরিপূর্ণ হবে যখন তুমি আসবে ওর জীবনে। সানিয়া যে এভাবে সুরভির পায়ে পড়তে পারে সুরভি সেটা ভাবতেও পারেনি। সে দাঁড়িয়ে পড়ে আর সানিয়াকে জড়িয়ে ধরে বলেন, আপু, তোমার ভাইয়াকে কষ্ট দিয়ে আমিও ভালো নেই। আমিও তোমার ভাইয়ার সব খবর রাখি, ও কিভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে পর্যটন দিলে প্রাণ বাঁচিয়েছে। আমার তখন খুব গর্ব হয় জানো, যে এরকম একটা সাহসী ছেলেকে আমি ভালোবেসেছি। আমি আজও তোমার ভাইয়াকে ভালোবাসি। তাহলে তুমি ভাইয়ের সাথে কথা বলবে? বলবো। তাহলে তোমার ফোন নাম্বারটা দাও, আমি ভাইয়াকে গিয়ে দিব। তোমার ভাইয়ের নাম্বারটা আমায় দাও, আমি কথা বলে নেব। সত্যি তো? তা না হলে কিন্তু আমি রাগ করবো। রাগ করতে হবে না মিষ্টি ননদিনী, আগে যাই তোমাদের বাসায়, তারপর তোমার সাথে কেমন ঝগড়া করছি আমি দেখবে। আমার ভাবি ঝগড়া করতেও পারে না। সানিয়ার কাছ থেকে নাম্বার নিয়ে সুরভি নির্মাণকে ফোন করে। নির্মাণ তখন ডিউটিতে ছিল। অপরিচিত নাম্বার দেখে নির্মাণ ফোনটা রিসিভ করে আর বলেন, হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ঠিক বুঝতে পারছি না। এরকম তো কথা ছিল না। সুরভি নামের মেয়েটাকে এত কষ্ট দিয়ে নীলিমাকে জীবনে গ্রহণ করবে? আমি সুরভি বলছি। সুরভির নামটা শুনে নির্মাণ স্তব্ধ হয়ে যায় আর বলেন, সুরভি, তুমি ফোন করবে আমি ভাবতেই পারিনি। আমার ভালোবাসার মানুষটা অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করবে, আমি বুঝি মুখ বন্ধ করে বসে থাকবো? আমার অধিকার আমি কাউকে দেব না। সুরভির কথা শুনে নির্মাণ মুচকি আসে আর বলেন, তোমার ভালোবাসার মানুষ তোমারই আছে, তোমাকে ভুলতে পারিনি, তাই তো অন্য মেয়েকে গ্রহণ করতে পারিনি। সুরভি, এখন আমি ডিউটিতে আছি, যদি রাতের দিকে ফোন করি অসুবিধা আছে? অনেক কথা আছে তোমার সাথে। ঠিক আছে, রাখছি। নির্মাণ রাত 10টার দিকে সুরভিকে ফোন করে, কিন্তু সুরভি ফোন তোলে না। নির্মাণ বারবার ফোন করে কিন্তু পাশ থেকে কোনো রেসপন্স আসে না। নির্মাণ চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবে, কি হলো কে জানে, দুপুরবেলা তো ভালোই কথা বলল, মেয়েদের মন বড়ই বিচিত্র, এখন কি বলে কি করে কে জানে, আল্লাহই বুঝতে পারে না, আর আমি কি করে বুঝবো। সকালবেলা সুরভি ঘুম ভেঙে গেলে ফোনের দিকে তাকিয়ে দেখে নির্মাণ ফোন থেকে মোট 27টা মিস কল। সে লজ্জায় পড়ে যায়। সে নির্মাণকে ফোন করে আর বলে, সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সারাদিন ঘুরে ঘুরে কাজ করি তো, তাই বাসায় এসে ক্লান্ত হয়ে পড়ি। চেষ্টা করেছিলাম জেগে থাকার, কিন্তু জেগে থাকতে পারিনি। রাত 9টার পরে ঘুমিয়ে পড়েছি। সরি সোনা। সুরভির কথা শুনে নির্মাণ হাসতে থাকে আর বলে, আরে সরি বলতে হবে না, আমার বোঝা উচিত ছিল তুমি সারাদিন কত পরিশ্রম করো, সরি তো আমার বলা উচিত। কি করছো এখন? এই ঘুম থেকে উঠলাম, এবার ফ্রেশ হব, তারপর আবার কাজে বেরোতে হবে। তুমি কি করছো? এক্সারসাইজ। আজকে সময় হবে তাহলে দেখা করতাম। কখন? সন্ধ্যা 6টার পর। ঠিক আছে, অসুবিধা নেই, আমার বিকাল 5টায় ছুটি। নির্মাণ ও সুরভি একটা রেস্টুরেন্টে বসে আছে। দুজনে মুখোমুখি, কতদিন পর দুজনে এভাবে দুজনের মুখোমুখি বসলো। নির্মাণ সুরভির উদ্দেশ্যে বলেন, কি খাবে অর্ডার করো। তুমি কিছু একটা বলো। নির্মাণ বিরিয়ানি অর্ডার করলো। সুরভি আপত্তি করলো না, তার এমনিতেও খিদে পেয়ে গিয়েছিল। সুরভি নির্মাণকে বলল, আমি সতীন নিয়ে ঘর করতে পারবো না, আগে থেকেই বলে দিলাম, তাতে সারা জীবন চিরকুমারী থেকে যাব, তাও আচ্ছা। সতীন এলো কোথা থেকে?
ওই যে সেদিন নীলিমা ম্যাডাম তোমাকে জড়িয়ে ধরেছিল, আমার ভালো লাগছিল না। সেই সময় আমাদের রাগ ধরছিল না, মনে হচ্ছিল তোমার মাথার সমস্ত চুলগুলো আমি ছিঁড়ে ফেলি। সুরভির কথায় নির্মাণ হাসতে হাসতে বলেন, তা করলে না কেন? আমি ভেবেছিলাম তুমি ওই মেয়েটাকে ভালোবাসো, সেই জন্য কিছু বলিনি। কিন্তু সানিয়া আপুর মুখ থেকে সব শুনে এবার আমি ঠিক করেছি, ওই মেয়েকে যখন আমি তোমার আশেপাশে দেখব, ওর কি হাল করে তুমি দেখবে। আমার জীবনেও তুমি একাই রাজত্ব করবে। তুমি ছাড়া দ্বিতীয় নারী আমার জীবনে কখনো আসবে না। তুমি প্রথম, তুমি শেষ, তুমি ছাড়া আমি অন্ধকার। ওরা যখন কথা বলছিল তখন নীলিমা কোথা থেকে এসে হাজির হয় আর নির্মাণকে জড়িয়ে ধরে আর বলেন, ডার্লিং তুমি এখানে? নির্মাণ কিছু বলতে যাবে তার আগেই হামিদ আলী ও রাবেয়া বেগমে সেখানে এসে হাজির হয়। আর নির্মাণকে হামিদ আলী বলেন, নির্মাণ তুমি এখানে? আর তো সুরভি এ তোমার সাথে কি করছে? সুরভিকে দেখে নীলিমা বলে, এই মেয়ে তুমি এর সাথে কি করছো? নীলিমার কথা সুরভি রেগে যায় আর বলে, প্রেম করছি, দেখতে পাচ্ছ না? ও আমার স্বামী হয়, তাই প্রেম করার অধিকার আছে, এতে তোমার কিসের সমস্যা? আর তুমি ওর আশেপাশে একদম থাকবে না। তোমার মতো গায়ে পড়া মেয়েকে আমার স্বামী পছন্দ করে না। তোমার থেকেও যথেষ্ট সুন্দরী আমি, তাই স্বামীকে কিভাবে বশে রাখতে হয় তা আমি জানি। তুমি কি সব দল বলছো সুরভি? যা সত্যি তাই বলেছি। হামিদ আলী ও রাবেয়া বেগম তখন নির্মাণের দিকে তাকিয়ে দেখে। নির্মাণ বলেন, হামিদ ভাইয়া, আমি তো সবই বলেছি আপনাকে। এই সেই মেয়ে যাকে আমি হারিয়ে ফেলেছিলাম, ও আবার আমার জীবনে ফিরে এসেছে। আপনি তো সবটাই জানেন, আমি আর নতুন করে কি বলবো। ও আমি বুঝতে পেরেছি, সেই কারণে সুরভি ওই দিন তোমার দিকে তাকিয়েছিল। নীলিমা যখন তোমাকে জড়িয়ে ধরেছিল ও খুব বিরক্ত হচ্ছিল। সত্যি ভাই, আমার খুব ভালো লাগছে যে তুমি তোমার ভালোবাসাকে ফিরে পেয়েছো। ধন্যবাদ। তা তোমরা কবে বিয়ে করছো? খুব তাড়াতাড়ি আমার শ্বশুর দাদু ডাক শুনতে চাইছে, তাই আর দেরি করব না। দয়া করে আপনার শালিকে ওর থেকে দূরে থাকতে বলবেন, তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি আমার ভালোবাসা কারোর সাথে শেয়ার করব না। খুব ভালো হয়েছে সুরভি, অবশেষে তোমার কষ্টের অবসান হলো। আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তোমার মতো ধৈর্যবান মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। তুমি নির্মাণকে সুখী করবে এই বিশ্বাস আমার আছে। আমার বোন তোমাদের বিরক্ত করবে না, আমি কথা দিচ্ছি। আমি ওর অন্য জায়গায় বিয়ের ব্যবস্থা করব। রাবেয়া বেগমের কথা শুনে নীলিমা রেগেছে আর বলেন, আপু তুই কি বলছিস? নির্মাণকে আমি ভালোবাসি। শুধু নির্মাণ নয়, তুই অনেককেই ভালোবাসিস। তোর ভালোবাসা হলো একটা মোহ, ওটাকে আর যাই বলিস ভালোবাসা বলিস না। এইবার অন্তত ভালোবাসার ক্ষেত্রে একটু সিরিয়াস হও, তা না হলে তোর কপালে দুঃখ আছে। তাহলে সুরভি, আমার কোম্পানিতে তুমি আর কাজ করছো না। কর্তার ইচ্ছায় কর্ম, আমি কি বলবো? উনি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। সুরভির কথা শুনে একমাত্র নীলিমা ছাড়া সবাই হেসে ওঠে। তারপর ওরা ওখান থেকে চলে যায়। নির্মাণ বলেন, চলো। কোথায় যাব? আমাদের বাসায়। এই যে বললে আব্বুকে দাদু ডাক শোনাবে, তার ব্যবস্থা করতে হবে তো। এরকম সুন্দরী মেয়ের সঙ্গে থাকলে কতক্ষণ আর নিজেকে ধরে রাখবো। সামনের সপ্তাহে বিয়ের আয়োজন করব, আব্বু তোমায় দেখতে চেয়েছে, চলো আমার সাথে। বাসায় এসে সুরভি জায়েন চৌধুরীকে প্রণাম করতে গেলে জায়েন চৌধুরী সুরভিকে বুকে জড়িয়ে নেয় আর বলেন, আমায় ক্ষমা করে দে আব্বু। অনেক দিন আগেই আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আব্বু। আমার আব্বু সব বলেছে আমাকে। কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আপনাদের মধ্যে। আব্বু মারা যাবার আগে আমাকে সব বলে গেছে। আম্মু বলেছে আপনার কোনো দোষ নেই, ওটা আপনার পেশা ছিল। যে আপনাকে বেশি টাকা দিয়েছে, আপনি তার হয়ে কেস লড়েছেন, ওটা আপনার কোনো দোষ নেই। দোষ নেই আর কি বলি, আমাদের দুজনের লড়াইয়ের মাঝে তোমরা দুটো নিষ্পাপ ছেলে মেয়ে কত কষ্ট পেলে বলো তো। সব কিছু ভুলে যান আম্মু। আমার আম্মু আপনার সাথে দেখা করতে চায়। আমি সামনের সপ্তাহে আম্মুকে নিয়ে আসব। আব্বু মারা যাওয়ার পর আমার বোনের বিয়ে হয়ে যায়। তারপর আমার বিয়ে যোগাযোগ করেছিল, কিন্তু আমি আপনার ছেলেকে ছাড়া কাউকে মেনে নিতে পারিনি, তাই আমি বিয়েতে রাজি হইনি। আমি আমার আম্মুকে নিয়ে একটা ভাড়া বাসায় থাকি আর একটা সেলসের কাজ করি। নির্মাণ তার বোন সানিয়াকে বলেন, সানিয়া, আগে তোর আর ডাক্তারবাবুর বিয়ে হোক, তারপর আমি করব। কেন? আর তো কোনো সমস্যা নেই, সব কিছু তো ঠিক হয়ে গেছে। তুই তো তোর ভালোবাসা মানুষকে বিয়ে করেছিস, শুধু দেরি করছিস কেন? আমার একটা মনের ইচ্ছা আছে, সেটা আগে পূরণ করি তারপর। কি মনের ইচ্ছা? তোর ভাবির সাথে এখন আমি 1 বছর চুটিয়ে প্রেম করব, তারপর বিয়ে করব। তাই? খুব ভালো। রাতের দিকে সুরভি নির্মাণকে ফোন করে আর বলেন, কি বলেছো তুমি আমার মিষ্টি ননদিনীকে? যা তুমি শুনেছ সেটাই বলছি।
তার মানে তুমি আমায় বিশ্বাস করতে পারছো না, তাই তুমি আমায় অপেক্ষা করিয়ে রাখছো। সেটা আবার কি কথা? কি কথা জানো না? তার মানে তুমি আমাকে ছেড়ে ওই নীলিমাকে বিয়ে করবে? কী সব উল্টোপাল্টা কথা বলছো? এ মন জুড়ে শুধু তুমি আছো পাগলি। সানি ও ডাক্তার তাহের চৌধুরী বিয়ে হয়ে যায়, কিন্তু নির্মাণ সুরভিকে বিয়ে করে না। না ফোন করে, না দেখা করে। হঠাৎ করে নির্মাণ সুরভিদের বাসায় চলে যায়। নির্মাণকে দেখে সুরভি বলে, কি করতে এসেছো আমার কাছে? চলে যাও এখান থেকে। তোমার নীলিমাই ভালো, আমি জানি তো তুমি ওর জন্য আমায় বিয়ে করছো না। এতদিন কোনো খবর নেই, ফোন নেই, হঠাৎ করে আজকে আমদানি হয়েছে। নীলিমার সাথে ফুর্তি করা শেষ হয়ে গেছে, এবার তুমি আমার কাছে এসেছো। আমার সাথে ফুর্তি করে কেটে পড়ো। কথাটা নির্মাণ সুরভিকে শেষ করতে দিল না। তার আগেই নির্মাণ ঠোঁটটা নিজের ঠোঁটের দিকে চেপে ধরে, আর 10 মিনিট পর নির্মাণ ছাড়ে। আর দুজনে হাঁপিয়ে ওঠে। সুরভি লজ্জা পেয়ে যায়। নির্মাণের এই কাজে সে চলে যেতে চাইলে নির্মাণ বলে, আমার একটা সিক্রেট মিশন ছিল, যেটা গোপনে ছিল, খুব রিস্ক ছিল সেই কাজে। তুমি চিন্তা করবে সেই কারণে আমি বলিনি। সরকারিভাবে নিষিদ্ধও ছিল, তাই বিয়েটা আমি ওখান থেকে ফিরে করব সেটা সিদ্ধান্ত নিয়েছি। আমি কাউকে বিপদের মধ্যে রাখতে চাই না, তাই আমি আমার পরিবারকে কিছু বলিনি। এবার আমার কাজ সম্পন্ন হয়েছে, আমাদের মিশন সাকসেস হয়েছে। এবার আর সমস্যা নেই। সামনের শুক্রবার দিন আমাদের বিয়ে হচ্ছে, আর তুমি তৈরি থেকো খুব তাড়াতাড়ি আমার আব্বুকে দাদু ডাক শোনানোর জন্য। ওকে ম্যাডাম? তারপর নির্মাণ ও সুরভি বিয়ে হয়ে যায়। দীর্ঘ ভালোবাসার অপেক্ষায় অবসান হলো। দুটো মন, দুটো শরীর আজ এক হলো। ভালোবাসার মধ্যে ধৈর্য থাকা প্রয়োজন, যা নির্মাণ সুরভির মধ্যে ছিল। আপনাদের গল্পটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এভাবেই নতুন নতুন গল্প পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।